আহ, সালাম আলাইকুম সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, জি জি পাচ্ছি স্যার। ওকে জি ওকে, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, ঠিক আছে, আমরা মনে হয় শুরু করতে পারি। হ্যাঁ, ওকে। বাকিরা যারা আছেন একটু মিউট করে নেবেন, পরবর্তীতে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমরা আপনার প্রশ্ন নিব আর কি। হ্যাঁ, ওকে। প্রত্যেক বছরই আমরা ট্যাক্স রিটার্ন কিভাবে সাবমিট করতে হবে, ট্যাক্স রিটার্নের খুঁটিনাটি কি বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে প্রত্যেক বছরে আমরা একটা লাইভ সেশন করি। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম। তো আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত আছেন আবু হানিফ সজীব। উনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠান ই লয়ার্স এর সিইও হিসেবে আছেন। পাশাপাশি আছেন ইকরামুল হক খন্দকার। উনি ই লয়ার্স এর ম্যানেজিং পার্টনার হিসেবে আছেন। আমাদের আরো বেশ কয়েকজন অতিথি থাকবেন যারা বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন প্রশ্নের বা রিটার্ন সাবমিশন সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দিবে বা যে তথ্যগুলো আছে সেগুলো দিবে। পাশাপাশি আমাদের যে দুইটা লাইভ সেশন হয়েছিল, একটা অনলাইন ক্লাস হয়েছিল, দুইটা লাইভ সেশনে, পাশাপাশি অফলাইনে অনেকেই জয়েন করেছিলেন। যে ব্যাচগুলোতে তাদের যে প্রশ্নগুলো ছিল বা প্রশ্নগুলো আছে সেগুলোর আমরা আজকের এই সেশনের মাধ্যমে বিভিন্ন আপনাদের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমরা শুরু করি। আবু হানিফ সজীব স্যার, আপনি কি জয়েন করতে পেরেছেন? হ্যাঁ, আমি আছি। আমাকে কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? স্যার শুনতে পাচ্ছেন। ওকে। থ্যাংক ইউ। ওকে। সো আমরা ইনকাম ট্যাক্সের যে খুঁটিনাটি বিষয়গুলো বরাবরই আলোচনা করি বা আমাদের ক্লাসগুলোতেও আলোচনা হয়েছে। বাট আজকের সেশনটা একটু ভিন্ন রকম হবে। আমরা হয়তো প্রশ্ন প্যাটার্নের আলোকে আমরা এটা যাতে সাধারণ জনগণ যারা আছে বা সাধারণ মানুষ তাদের জন্য ইফেক্টিভ হয়, পাশাপাশি আমাদের যারা স্টুডেন্টরা আছেন তাদের জন্য আশা করছি ইফেক্টিভ হবে। সো স্যার, এই বছর তো আমরা ট্যাক্স রিটার্ন যেটা সাবমিট করেছি, গত বছর তো দুইটা পদ্ধতিতে সাবমিটের সুযোগ ছিল। আমরা অফলাইনেও সাবমিট করতে পেরেছি সরাসরি গিয়ে, পাশাপাশি অনলাইনেও সুযোগ ছিল। এই বছর 100% অনলাইনে সাবমিট করতে হচ্ছে স্পেশাল কিছু গ্রাউন্ড ছাড়া। স্যার, এই বিষয়ে যদি কিছু বলতেন বা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। এত অনেক গভীর রাত্রে আমরা একটা সেশন করছি, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স নিয়ে। মানুষ এত রাত্রে দুইটা কাজ করতে পারে, একটা হচ্ছে মুভি দেখা, অ্যান্ড ইফ ইট ইজ রেলেভেন্ট উইথ ফিনান্সিয়াল ইস্যুস। সো ডেফিনেটলি আমরা যেখানে এখানে যারা সবাই পার্টিসিপেট করেছি, তো সামহাউ ইট ইজ রেলেভেন্ট উইথ আওয়ার ফিনান্সিয়াল ট্রানজেকশন। হয়তো বা সেটা ব্যক্তিগত হতে পারে, অথবা এমন হতে পারে যে আমার কনসালটেন্ট হিসেবে আমি কাজ করছি এবং সে কাজ করতে গিয়ে আমি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি, যার জন্য আই নিড সাম নলেজেস টু ফিক্স ইট। বাই দ্য ওয়ে, বর্তমান গভর্নমেন্ট যেটা করেছেন যে স্বাভাবিক ব্যক্তি রিটার্নের ক্ষেত্রে কিছু স্পেসিফিক এরিয়া ছাড়া সবাইকে অবভিয়াসলি অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে, এবং বাই ডিফল্ট and as per the tax definition it must be done within 13th November. যদি গভর্নমেন্ট এটা চায় সেক্ষেত্রে এটাকে এক্সটেন্ড করতে পারে, 30 নভেম্বরের পরেও যেতে পারে। এখন প্রশ্ন চলে আসবে যে কোন কোন ব্যক্তিগুলো তারা চাইলেও ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে সাবমিট না করলেও চলবে। সেই জায়গাতে লিস্ট রয়েছে। যদি কেউ নন রেসিডেন্ট বাংলাদেশি হন, অর্থাৎ কোনো বাংলাদেশি যদি বাইরে বসবাস করেন, তাহলে এটা থেকে প্রুফ করতে হবে। তাহলে প্রুফ হিসেবে কি দিতে হবে? তাকে পাসপোর্ট দিতে হবে, ভিসা দিতে হবে। যা এইগুলোকে দিয়ে আপনাকে প্রুফ করতে হবে দ্যাট ইউ আর এ ফরেনার, এবং যার দরুন আপনার পক্ষে অনলাইন রিটার্ন সাবমিট করা সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? কারণ আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার নেই। তবে গভর্নমেন্ট এই জায়গাটাতে এগিয়ে এসছে, সেটা হচ্ছে যে যদি কেউ চান তাহলে ম্যানুয়ালি এটিকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এটা ই রিটার্ন সাবমিশনের যে জায়গাটা আছে সেখানে দেখে আপনারা চেক করে পেয়ে যাবেন, সেখানে একটা ফর্ম আছে। সেই ফর্মের থ্রুতে আপনারা এটাকে চাইলে, যে ব্যক্তি ফরেনার, আই মিন বাংলাদেশি নন রেসিডেন্ট বাংলাদেশি, তারা আপনারা চাইলেই খুব সহজেই সেখানে তাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবেন।
আরেকটা ক্ষেত্রে সাবমিট না করলেও চলবে, সেটা হচ্ছে যাদের এজ মোর দেন 65 ইয়ার্স, তারা চাইলে ফিজিক্যালি অনলাইন রিটার্ন সাবমিট করতে পারবেন। এর বাইরেও কারা কারা পারবেন? এর বাইরেও যারা পারবেন তারা হচ্ছে যে অনেকের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, তারা বাইরেও বসবাস করছে না, তারা বাংলাদেশেই থাকছেন, তাদের এজ 65 এর উপরেও না, সে সকল ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের ক্ষেত্রে অতি অবশ্যই 15ই অক্টোবরের ভিতরে অ্যাপ্লিকেশন করতে হবে টু দ্য রেসপেক্টিভ সার্কেল। অর্থাৎ আপনার রিটার্ন যে সার্কেলে সাবমিট করার প্রয়োজন, সেই রিটার্নটা সেই সার্কেলে গিয়ে আপনি একটা আবেদন করবেন যে আপনার এই কারণে, স্পেশালি ফিঙ্গারপ্রিন্ট মিলছে না বা যৌক্তিক যে কারণগুলো আছে, সেই যৌক্তিক কারণের থ্রুতে আপনি কি করতে পারেন, আবেদন করে আপনি অফলাইনে রিটার্ন সাবমিট করতে পারেন। বাট আমরা প্রিফার করব যে আপনারা অতি অবশ্যই অনলাইনে রিটার্ন সাবমিট করবেন। 65 ইয়ার্স ওল্ড এর বেশি হলেও করবেন। কেন করবেন সেটাতে চলে আসি। কারণ আপনাকে ফিজিক্যালি গিয়ে ট্যাক্স অফিসে যে হ্যাসলটা পোহাতে হচ্ছে সেটা পোহাতে হবে না। আপনি সরাসরি আপনি আপনার অ্যাকনলেজমেন্ট পেয়ে যাচ্ছেন, আপনার রিটার্নের সার্টিফাইড কপি পেয়ে যাচ্ছেন, আপনি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, এবং সেই সার্টিফিকেট আপনি কি করতে পারছেন, আপনি প্রয়োজন মতো সেখানে আপনার নেট অ্যাসেট, নেট ইনকাম, ট্যাক্স তিনটাকে অ্যাড করে নিতে পারেন। চাইলে কোনোটাকে অ্যাড না করে আপনি আপনার সার্টিফিকেটটা কি বের করতে পারেন। অর্থাৎ আপনি যদি এমনটা চান যে আমার কতটা অ্যাসেট আছে সেটা অন্য কারো দেখার প্রয়োজন নেই, তাহলে আপনি কি করতে পারেন, আপনি ক্লিক করে সেটাকে রিমুভ করে দিয়ে আপনি আপনার সার্টিফিকেট থেকে বের করতে পারেন, যেটা যেটা আপনার পক্ষে ফিজিক্যালি করে নেওয়াটা সম্ভব হবে না। ফিজিক্যালি আপনাকে আপনাকে হয়তো ওয়ান টাইম দেবে বা টু টাইম দেবে। 100 থেকে লিখছো আচ্ছা, একটু সবাই একটু আনমিউট করে নেন। আপনাদের যখন কোনো প্রশ্ন অ্যারাইজ করবে তখন প্রশ্নটা করবেন। ওকে, তাহলে আমরা এই অনলাইনের বিষয়টাতে আমরা মোটামুটি একটা আলোচনা করলাম। সো আপনাদের এই অনলাইন নিয়ে যদি, আচ্ছা আমি আপনাদের গ্রুপে একটা প্রশ্ন দেখেছি, সেই প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি পাসপোর্টের থ্রুতে যদি তার টিন রেজিস্ট্রেশন করা থাকে, হ্যাঁ এই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্টের থ্রুতে যদি আপনার টিন রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনি কোনোভাবেই আপনার ই রিটার্নের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাহলে ই রিটার্নটার ক্ষেত্রে যেহেতু আপনার পাসপোর্টের থ্রুতে আপনি যেহেতু রেজিস্ট্রেশন করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার টিনের এগেনস্টে আপনাকে এনআইডি কে অ্যাড করে নিতে হবে। কেন আপনারা পারছেন না? বিকজ আপনার যে বায়োমেট্রিক সিমটা নিয়েছেন, এই সিমটা ইস্যু করা হয়েছে আপনার এনআইডির এগেনস্টে, নট এগেনস্ট ইউর পাসপোর্ট। সো এই জন্য আপনাকে অতি অবশ্যই আপনার 18টাকে আপনার এনআইডির সঙ্গে লিঙ্ক করে নিতে পারেন, এবং সেই লিঙ্ক করার ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন, অথবা আপনার সরাসরি রেসপেক্টিভ সার্কেলে গিয়ে আবেদন করে আপনারা এটাকে অ্যাড করতে পারেন। যেহেতু বাংলাদেশ, ইট মাইট টেক টাইম, অথবা আপনারা সরাসরি এনবিআর এ গিয়ে এটাকে আপনারা অ্যাড করে নিতে পারেন। এই অ্যাডিশন ছাড়া আপনারা কোনোভাবেই ই রিটার্নের আইডি ওপেন করতে পারবেন না। স্যার আমরা দেখেছিলাম যে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত যারা অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারবে না তাদের ক্ষেত্রে সময় দিয়েছিল। পরবর্তীতে সেটা 15 দিন সময় বৃদ্ধি করে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত করেছে। প্রশ্ন হচ্ছে নভেম্বরের 15 তারিখ তো আগামী শুক্রবার বা শনিবার পড়ছে, যেহেতু আমরা কি আগামী 16 তারিখ বা লাস্ট ওয়ার্কিং ডে যেটা আছে আর কি, নেক্সট ওয়ার্কিং ডে থেকে আমরা এটা সাবমিট করতে পারবো কিনা বা এই আবেদনটা দিতে পারবো? আচ্ছা, এটা আবেদনের ক্ষেত্রে যেটা বলেছি যে যারা আপনার অনলাইনে রিটার্ন সাবমিট করতে পারছেন না, যাদের জন্য বাধ্যবাধকতা রয়েছে যে যারা অফলাইনে রিটার্ন সাবমিট করতে চান, তাদের ক্ষেত্রে বলা হয়েছে, এক্সকিউজ মি, একটু আপনারা আনমিউট করে নেন প্লিজ। জি, হ্যাঁ, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে যাদের ক্ষেত্রে অফলাইন রিটার্ন সাবমিট করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার অক্টোবরের 31 তারিখের ভিতরে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। যেহেতু আপনি আবেদন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, গভর্নমেন্ট আপনাকে, মানে যারা করতে পারেন না তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের ক্ষেত্রে 15ই নভেম্বর তাদের জন্য অ্যাপ্লিকেশন ডেট দেওয়া আছে। কারণ 15ই নভেম্বর যেহেতু এটা একটা ফ্রাইডে, সেক্ষেত্রে কি হতে পারে, বাই প্র্যাকটিস আমরা জানি যে যদি যে ডেট লাস্ট ডেট হয়, এক্সকিউজ মি, মোহাম্মদ আলী, আপনি একটু কাইন্ডলি মিউট করবেন। ওকে, তাহলে যেটা বলছিলাম সেটা হলো যে যেহেতু এটা ফ্রাইডে পড়ছে এবং
ট্যাক্স ডে বলেন বা ভ্যাটের যে রুলগুলো আছেন সেই রুলগুলো থেকে আমরা দেখেছি যে যেদিন গভর্নমেন্ট ছুটি পড়বে সেই দিন যদি লাস্ট ডে হয় তাহলে পরবর্তী যেদিন আপনার ওয়ার্কিং ডে শুরু হবে সেদিন হবে লাস্ট ডে। সো সেক্ষেত্রে নেক্সট সানডে যেটা 17 নভেম্বর, সেই 17 নভেম্বর হবে আপনার আবেদন করার লাস্ট ডে। স্যার এই বিষয়টা কিন্তু স্যার আমাদের যে লিমিটেশন একটা সেকশন 4 যেটা আছে ওইখানেও মেনশন করা আছে যে কোনো ওয়ার্কিং ডেতে লাস্ট ওয়ার্কিং ডে যদি কোর্ট বন্ধ থাকে বা অন্য কোনো অফিস বন্ধ থাকে তাহলে নেক্সট ওয়ার্কিং ডেতে আমরা ওই প্রসিডটা করতে পারি আর কি। আচ্ছা হ্যাঁ, কোর্টের ক্ষেত্রে বলা আছে যেমন আমাদের ইনকাম ট্যাক্স ও ট্যাক্স ডের ক্ষেত্রে এটাকে ক্লারিফাই করা আছে। ভ্যাটের ক্ষেত্রে যেমন 15 তারিখ হচ্ছে আমাদের ভ্যাট রিটার্ন সাবমিশনের লাস্ট ডেট, সেক্ষেত্রে ওটা যদি 15 তারিখ হয় সেক্ষেত্রে ওটা আমাদের জন্য বলে দেওয়া আছে। ওকে সেই স্যার আমরা হিসাবে আমরা নেক্সট সানডেতে আমরা আবেদন করতে পারবো। স্যার আপনি যদি অনুমতি দেন আমরা প্রশ্ন বা প্রশ্ন সেশন যে সেশনটা করতে চাচ্ছিলাম এটা শুরু করতে চাচ্ছিলাম। শিওর অবভিয়াসলি। আচ্ছা প্রশ্ন আমাদের করার আজকের ক্ষেত্রে মডিউলটা আমাদের ওখানে হ্যান্ড রাইজ অপশন আছে, যারা প্রশ্ন করতে চান ওই অপশনে ক্লিক করে রাখবেন, আমরা আপনাদেরকে বলবো যে প্রশ্ন কে করবেন। সো কারণ বেসিক্যালি আমাদের এখানে অনেকেই জয়েন করেছে ইতিমধ্যে, সবার প্রশ্ন এট এ টাইম নেওয়া কষ্টকর হয়ে যাবে, বাট আপনার হ্যান্ড রাইজ করে রাখবেন যে ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়, আমরা যাতে আপনাদেরকে ওইভাবে এটা নিতে পারি বা প্রশ্নগুলো নিতে পারি। আচ্ছা প্রথমত যিনি আছেন এমডি মহসিন আলী, উনি প্রশ্ন করতে চান। জি এমডি মহসিন আলী আপনি বলুন। কষ্ট করে একটু আনমিউট করে নিবেন। মহসিন আলী শুনতে পাচ্ছেন? সম্ভবত উনি শুনতে পাচ্ছে না। পরবর্তীতে আছে ওমর ফারুক। ওমর ফারুক শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম আবু হানিফ স্যার এবং এলিয়ার টিমস। আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি আপনার প্রশ্নটা করুন প্লিজ। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, মানে ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আবার আসছেন। সেই প্রথম দিন আপনার সাথে আপনি আসছিলেন, কথা হয়েছিল। আজকে আবার আসছেন, অনেক ধন্যবাদ স্যার। স্যার আমার কিছু বেশ কয়েকটা প্রশ্ন ছিল, আমি আসলে এগুলো নোট করে রাখছিলাম। আমি একটা একটা করে একটু বলতেছি, আপনি একটু যদি প্রশ্নগুলা শোনার পরে আমাকে একটু যদি বলতেন। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে আহ আহ, আমার হচ্ছে 2009 সালে আমার বাবার থেকে আমি সম্পত্তি পাই, সেটার ভ্যালু দেওয়া ছিল এবং সেটা আমার রিটার্নে উল্লেখ আছে। পরবর্তীতে 2020 সালে আমি ওই সম্পত্তি আমার বাবাকে আবার ফেরত দিই এবং সেটার মূল্য ধরা সেটা অধিক মূল্যে সেটা রেজিস্ট্রি করা হয় এবং সেটা আমার বাবার নামে পরবর্তীতে রেজিস্ট্রি করা হয়। এখন আমি যখন আমি যখন নিয়েছিলাম সেটা যে ভ্যালু ছিল ওই ভ্যালুটা আমার এখন রিটার্নে আছে। এখন আমি এটা আহ, ফেরত দেওয়ার পরে এখন আমি এটা রিটার্নে কিভাবে প্রদর্শিত করব সেটা এটা আমার প্রথম প্রশ্ন। এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি হ্যাঁ জি আমি আপনি শুনতে প্রশ্ন পাচ্ছি। করুন, আপনি প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। স্যার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আহ, কেনা সম্পত্তি রিটার্নে রিটার্নে ভ্যালু উল্লেখ ছিল না। এখন এটা ভ্যালুটা কিভাবে দেখাবো? এখন যে ভ্যালুটা আছে ওটা ওই এটা টাকার উৎসটা ছিল হচ্ছে ওই যে সময় আমার রিটার্ন করা ছিল ওই সময় ওই রিটার্নের আগে আমার জায়গাটা কিনা ছিল, সেটা আমার নিজের টাকা প্লাস আমি দাম দেনা করে জমিটা কিনছি। পরে যখন আমি এটা রিটার্ন করি কিন্তু আমার ভ্যালুটা দেওয়া হয়নি। এখন আমি ভ্যালুটা এটা কি উল্লেখ করতে পারবো কিনা এটা একটু জানাবেন। আর একটা হচ্ছে আমরা বে- আমরা একবারে অনেকগুলো প্রশ্ন নিলে আমরা হয়তো গলিয়ে ফেলবো, কারণ অনেকে প্রশ্ন করা আছে। আমরা হয়তো দুইটা প্রশ্ন নিয়েছি, আমরা দুইটা স্যার, প্রশ্ন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ঠিক আছে ঠিক আইটি আছে টেন ঠিক বি অ্যাসেট লাইবিলিটি অ্যাসেট নিয়ে কথা। সেটা হচ্ছে গোল্ডের ভ্যালু। গোল্ডের ভ্যালু গিফট আমার আগে রিটার্নে গিফট দেওয়া ছিল, গিফটে কিন্তু ভ্যালু উল্লেখ করা আছে। সেটা কি ভ্যালু কি এখন কি ই রিটার্নে কি আমি কি ভ্যালু রাখবো নাকি রাখবো না? এবং সেটা কি পরিমাণ যদি এটা যেহেতু আমার গিফটের সেটা কি আমি ভ্যালুটা উল্লেখ করব নাকি করব না সেটা আমাকে একটু বলবেন। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে। সো প্রথম প্রশ্নটা করেছেন সেটা হলো যে আপনি আপনার বাবার কাছ থেকে পেয়েছেন। এখানে আমার একটু জানার কথা সেটা হলো এটা কি আপনি হেবা আকারে পেয়েছেন নাকি এটা জি জি, আপনি পারচেজ আকারে পেয়েছেন? হেবা 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 দলিল। আচ্ছা, প্রথমত আপনি এটা যেহেতু হেবা আকারে পেয়েছেন এবং হেবা আকারে এটা আপনি রিটার্ন করেছেন, সো মূলত আপনি যেটা করবেন আপনার সম্পদটাকে আপনার
আইটি10 বি থেকে মাইনাস করে দিবেন এবং ওই একই পরিমাণ সম্পদটা আপনি আপনার মানে যদি সম্পদের দাম হয় 100 টাকা সেটাকে মাইনাস করবেন, যদিও এটার মূল্যটা বেশি দেখানো আছে। আপনি বলতে চাচ্ছেন যে 100 টাকাটা আপনার ফাইলে ছিল, এটা আপনার পরবর্তীতে আপনার বাবার কাছে এটা সেল করেছেন ধরে নিলাম, বা হেবা করেছেন 120 টাকায়। তো দেখেন যদি এটা নর্মাল ট্রানজেকশন হতো তাহলে আমার 20 টাকা ক্যাপিটাল গেইন হতো, কিন্তু যেহেতু এটা আপনার বাবার কাছে আপনি হেবা আকারে দিয়েছেন, সো হেবা কাইন্ড অফ গিফট, এবং বাবার সন্তানকে আপনারা একে অপরকে দিচ্ছেন, এক্ষেত্রে কোনো ধরনের ক্যাপিটাল গেইন হবে না। আপনি যে ভ্যালুতে আপনি আপনার বাবার কাছ থেকে পেয়ে রেকর্ড করেছেন সেই ভ্যালুটাই আপনি আপনার ফাইল থেকে, যে 100 টাকা যদি আপনি রেকর্ড করে থাকেন সেই 100 টাকা আপনি মাইনাস করে দিবেন এবং সম্পদটা আপনার এখান থেকে চলে যাবে। ওকে, আচ্ছা সো আচ্ছা, মানে এখানে আমি একটা ইস্যু আমি হবে, স্যার একটা ইস্যু হবে, সেটা হলো যে আপনি যেহেতু এটা হেবা আকারে দিয়ে দিয়েছেন তাহলে কি করবেন, তাহলে আপনার ওইটাকে গিফট আকারে দিতে হবে, যে আপনি আপনার বাবাকে গিফট করেছেন ওই 100 টাকা। তাহলে কি হলো, সম্পদও চলে গেল, অ্যাসেট থেকে 100 টাকা, এটা আপনার আইটি10 বি এর এক্সপেন্সের নিচে একটা আছে, যে যেটা আপনার এক্সপেন্স নয়, আইটি10 বি এর এক্সপেন্স নয়, সেই জায়গা থেকে আছে গিফট আকারে যেটা প্রদান আছে সেখানে প্রদান করে আপনি এটাকে মাইনাস করে ফেলবেন। হ্যাঁ, জি আপনার এখানে ক্যাশ ইন হ্যান্ড বাড়ানোর কোনো সুযোগ নেই, যেহেতু এটা আপনার হেবা সম্পত্তি। জি আচ্ছা, এবার থ্যাংক দ্বিতীয় ইউ। প্রশ্ন চলে এসেছে, যেটা সেটা হচ্ছে যে আহ দ্বিতীয়টা কোনটা বলেছিলেন যেন, এটা সরি। হচ্ছে স্যার ওই যে বেলু উল্লেখ নাই, মানে সম্পত্তির বেলু উল্লেখ নাই। আচ্ছা, হ্যাঁ, সরি, হ্যাঁ, ওকে, আপনি একটা সম্পদ কিনেছিলেন ঋণ করে, বাট সেই সম্পত্তির মূল্যটা উল্লেখ করে নেই। দেখেন এই জায়গাতে একটা ভায়োলেশন হয়েছে। সেই ভায়োলেশন অনুযায়ী যদি কোনো বছরের ইনভেস্টমেন্ট যদি আপনি সেই বছরের যদি ভ্যালু উল্লেখ না করে থেকে থাকেন, তাহলে আপনার কি হবে, সেক্ষেত্রে এটা আপনার আদার ইনকাম হিসেবে চলে আসবে। তাহলে উপায়টা কি? আসলে বেসিক্যালি লিগাল ওয়েতে কোনো উপায় এখানে নাই। তাহলে কি করা যেতে পারে, তাই তো? একটা কিছু তো করতে হবে, সেটা হলো আপনার দেখতে হবে যদি আপনার ক্যাশ ইন হ্যান্ড অ্যাভেলেবেল থেকে থাকে, যে পরিমাণ টাকা এটা কিনেছেন সেই পরিমাণ যদি আপনার ক্যাশ ইন হ্যান্ড থেকে থাকে, তাহলে ওই সম্পত্তিটার দাম ধরে নিলাম 50 টাকা, 50 টাকা মানে অ্যাড করবেন ক্যাশ ইন হ্যান্ড থেকে, এই 50 টাকা আপনি মাইনাস করে দেবেন। বাট এই জায়গাতে একটা রিস্ক অলওয়েজ রয়ে যায়, ট্যাক্স অথরিটি চাইলে আপনাকে এটা ধরে এটা আদার ইনকামের ভিতরে এটাকে ফেলতে পারে, বাট আপনাকে তো একটা রিস্ক নিতেই হবে। সেই রিস্ক নিয়ে আপনি কি করতে পারেন, আপনি এই 50 টাকাটা আপনি আপনার ক্যাশ ইন হ্যান্ড থেকে মাইনাস করে দেবেন। আর যদি দেখেন যে ওই সম্পদটা আপনার ক্যাশ ইন হ্যান্ডেও যদি অ্যাভেলেবেল নাই, তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে একটা ব্যক্তি লোন দেখাতে হবে। সেই ব্যক্তি লোন আপনি কখনোই 5 লাখের উপরে নিতে পারবেন না ক্যাশ লোন। এখন বর্তমানে যে অনলাইন রিটার্নটা রয়েছে সেই জায়গাটাতে আপনি যে কোনো ধরনের লোন দেখান, গিফট দেখান, সেখানে অপর পার্টির আপনার কি লাগে, 3 নাম্বার লাগে। তাহলে আপনি যদি কোনো ব্যক্তি লোনও দেখাতে চান, আপনাকে 3 নাম্বার সেখানে দেখাতে হবে। এর পরেও যদি আপনার যদি কমপ্লিকেসি রয়ে যায়, সো প্লিজ কাম টু দা আমাদের চেম্বারে আপনি চলে আসেন। ওকে, এন্ড থার্ড, আপনি গিফটের যেটা বলছেন যে গোল্ডের ক্ষেত্রে যেটা বলছি সেটা হলো যে দেখেন আমাদের একটা ভুল ধারণা যে গোল্ডের মূল্য, আমি যত বেশি ফাইলে গোল্ড দেখানো যায় তত বেশি সুবিধা। আমরা একটা খুব মজা করে বলি যে বাংলাদেশের ট্যাক্স ফাইলে যে পরিমাণ গোল্ড দেখানো আছে সারা ওয়ার্ল্ডে এই পরিমাণ মানুষও একত্রিত ভাবে সেই পরিমাণ গোল্ড ব্যবহার করে না। হ্যাঁ, জি স্যার জি অযৌক্তিক ভাবে দেখানো থাকে। এখন অনেকের ধারণা কি গোল্ড বিক্রি করে যেটা পাবো সেটা সম্ভবত তার উপর ট্যাক্স দিতে হবে না। এটা একদমই ভ্রান্ত ধারণা। এই 1984 আইনে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এ একটা কথা ছিল, সেটা হলো, বা এখনো আছে, 2023-এর একটও আছে, সেটা হলো যে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে কোনটা কোনটা গণ্য হবে না। ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে না নিজের ব্যবহৃত সম্পদ, অর্নামেন্ট, জমি, এগুলো ক্যাপিটাল অ্যাসেটের আওতায় পড়বে না। তার মানে ক্যাপিটাল অ্যাসেটের আওতায় যদি না পড়ে, তাহলে এটা কি, এখান থেকে কোনো ক্যাপিটাল গেইনও হবে না। তো মানুষ এখান থেকে ধরে নিয়েছে তাহলে মনে হয় ট্যাক্স দিতে হবে না। এটা খুবই ভ্রান্ত ধারণা। একটা কথা মাথায় রাখবেন, ট্যাক্স দিতে হবে না এমন কিছু যদি খুঁজতে হয়, তাহলে ইট মাস্ট বিকাম থ্রু দ্য 6th শিডিউল, অর্থাৎ 6ষ্ঠ তফসিলের থ্রুতে খুঁজে দেখতে হবে সেখানে মাপ করা আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের দেখতে হবে এসআরও এর মাধ্যমে এটাকে মাপ করা আছে কিনা। যদি এসআরও এর মাধ্যমেও যদি এটা মাপ করা না থাকে, তাহলে কোনো ধরনের মাপ নাই, সেটা ট্যাক্সেবল। এবং বর্তমানের আইন অনুযায়ী আপনার তো গোল্ডের ইস্যুটা বলেই দিয়েছে যে আপনার এটা অবশ্যই আদার ইনকামের আন্ডারে চলে যাবে। তাহলে এই যারা ভুল কাজ করে যাচ্ছেন,
যে গিফট আকারে 10 ভরি গোল্ড এনে সেটার প্রাইসিং আপনার সেটাকে আপনার রেখে দেওয়া। একটা মাথায় রাখবেন যে আপনি যদি গিফট আকারেও দেখান, এক্সেপ্ট ইনহেরিটেন্স গোল্ড যদি পান সেটাকে আপনার ফাইলে আনলে তার উপর ট্যাক্স দিতে হয় না। কিন্তু গোল্ড যদি হয়, গোল্ডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার উপর ট্যাক্স চলে আসে। কারণ গিফট অ্যাক্ট অনুযায়ী কি বলা আছে? গিফট অ্যাক্ট অনুযায়ী বলা আছে 20,000 টাকা পর্যন্ত যদি আপনি কোনো গিফট পান তার উপর ট্যাক্স নেই, এর উপর হলে ট্যাক্স দিতে হবে, ওটা তো গিফট অ্যাক্ট ট্যাক্স। বাট ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আবার আপনাকে কি করতে হবে? পুরোটার উপরে ট্যাক্স দিতে হবে। এই জন্য আপনারা যেন নতুন কাজ করবেন তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই গোল্ড অযৌক্তিক ভাবে দেখাবেন না। যদি গিফট হয়ে থাকে গিফট আকারে ওকে ফাইন দেখান, সেখানে গিফট আকারে যদি পান আপনি ভ্যালু না দেখালেই ভালো, কারণ ভ্যালু দেখালে এটা ট্যাক্সেবল হয়ে যাবে। আর স্যার ইনহেরিটেন্স এরকম একটা আকারে আসলে সেশনে, স্যার যদি মাঝখানে একটু ডিস্টার্ব করি স্যার, এরকম sure. একটা সেশন এনবিআর হয়েছিল এই গোল্ডের উপর, গোল্ডের যে এটা আসে ভ্যালু আমরা দেখাই না বা পরবর্তীতে এনবিআর হয়েছিল। তো এখানে 3 জন ডিসিটি ছিল স্যার, 3 জনের সবার বক্তব্য সেম ছিল, যদি গোল্ড পরবর্তীতে বিক্রি করে কেউ ফান্ড কালেক্ট করে বা টাকা হিসেবে আনে সেটা মাস্ট বি ট্যাক্সেবল এবং সেখানে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, এবং সেটা দেখেন আরো ভয়াবহ অবস্থা দেখেন, এটার উপরে আদার ইনকাম, যদি এটা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হতো, ক্যাপিটাল গেইন হতো, তাহলে 15% ট্যাক্স রেট হতো। আর যেহেতু এটা আদার ইনকাম, সো সরাসরি এটা স্ল্যাব রেটে চলে যাবে। স্যার গোল্ডের বিষয়ে আমি মাঝখানে যদি স্যার একটু ডিস্টার্ব করি স্যার, হ্যাঁ। যারা প্রথম বছর ফাইল করছে তারা আমরা গোল্ডের অনেক দেখাচ্ছি 20 ভরি 30 ভরি, অনেকে অনেক রকম করে দেখাচ্ছে আর কি। স্যার এটা কি আমরা গিফট হিসেবে দেখানো বেটার হবে নাকি স্যার ইনহেরেন্ট প্রপার্টি হিসেবে দেখানোটা বেটার হবে, যে ক্ষেত্রে ট্যাক্সের সব- প্রবলেমটা পড়বে না? সেক্ষেত্রে ওই যে বললাম যে অতি অবশ্যই ইনহেরিটেন্স আকারে দেখানো সবচেয়ে বেস্ট, কারণ ইনহেরিটেন্স আকারে যদি এটা আপনি দেখান সেক্ষেত্রে এটার উপর ট্যাক্স আসবে না। বাট যদি আপনি এটা গিফট আকারে আনেন তাহলে গিফট আকারে যদি আপনি ভ্যালু নাও দেখান, ট্যাক্স অথরিটি চাইলে ওটার মার্কেট ভ্যালুর উপর বেস করে আপনাকে ট্যাক্স এটাকে করে দিতে পারে। কারণ আপনি গিফট পেয়েছেন এই বছর, তাহলে ওটার যে মার্কেট ভ্যালু তার উপর বেস করে এখনকার মার্কেট ভ্যালু কেউ 20 ভরি দেখালেন, মাশাআল্লাহ 2 লাখ টাকা করে প্রতি ভরি, 20 ভরিতে আপনার 40 লাখ। মোটামুটি 40 লাখ টাকা, 40 লাখ টাকার উপরে আপনি সুন্দরভাবে 25% স্ল্যাবে পরে আপনার ট্যাক্স দিয়ে দিবেন। ওকে। আর ইনহেরিটেন্স আকারে যদি আনেন, ইনহেরিটেন্স আকারে এখন দেখা গেল যে আপনার বাবা কৃষক, আমার বাবা কৃষক, হ্যাঁ, এরপরে কি হয়েছে, আপনি একটা খুবই অল্প টাকার চাকরি করেন কিন্তু আপনি মাশাআল্লাহ গোল্ড পেয়েছেন 50 কোটি, ইনহেরিটেন্স কেউ মানবে? মানবে না। অযৌক্তিক কোনো কিছু দেখানো উচিত না। আপনি 5 ভরি দেখান, 10 ভরি দেখান, এই পর্যন্ত লিমিটেড থেকে যান। সেটা কি বিয়ের আকারে রেখে আপনি ইনহেরিটেন্স আকারে ওইটা রেখে দেন। আর আপনি তো যেটা স্যার বললেন এই যে ক্ষেত্রে যেহেতু যদি কেউ যদি আগে যদি বেশি দেখিয়ে থাকে সেক্ষেত্রে কি এবার কি সেটা সংশোধন করে না, দেওয়ার সুযোগ আপনি আছে? না, আপনি সংশোধন করবেন না। যেহেতু এটা আপনার ট্যাক্স রিটার্নে রয়ে গেছে, আপনি ওটাই রেখে দেবেন। আপনি যেহেতু গিফট আকারে আছে, আপনার গিফটের এই ফাইলটা আপনার বুহাগে চলে এসেছে, এটা নিয়ে প্রশ্ন অ্যারাইজ হয় নাই, সো এখনো হবে না। সো আপনি এটা কি করবেন? আপনার ফাইলে যেহেতু আপনি এটা গিফট আকারে শো করে আপনি একটা ভ্যালু প্রদর্শন করে রেখেছেন, আপনি সেটাই করে রাখেন। স্যার আমার আমার ফাইলে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আমার আমার এই যে আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট অ্যাসেটে আদার ইনভেস্টমেন্টে কিছু টাকা আছে আর হলো ডিবেঞ্চারে কিছু টাকা আছে, যেটা আসলে আদৌ কোনো এটা নাই, কোনো মানে হ্যাঁ, অযৌক্তিক কোনো ইয়ে না। জানি। কিন্তু এটা এখন তো ই রিটার্ন, এখন সেটা কিভাবে এখন আপনি প্রদর্শন যেটা করবো? করবেন এটা আপনি নিয়ে এসে ক্যাশ ইন হ্যান্ডের ভেতরে রেখে দেন। স্যার হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ডের ভেতরে রেখে দেন। আর ওই যে আপনি জমি নিয়েছেন, সেই জমিতে তো আপনি কোনো টাকা দিয়ে রাখেন নাই। এখন এই টাকাটা জি নিয়ে ওইখানে বসিয়ে দেন। ঠিক আছে? জি থ্যাংক ইউ স্যার। ওকে। নেক্সট ওকে। আমরা যদি প্রশ্ন নিই, স্যার নেক্সট যিনি আছেন, আহ, হ্যাঁ, সর্দার আনজির আহমেদ। না, সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার ভালো আছি। স্যার আমি সরাসরি প্রশ্নেই চলে যাচ্ছি স্যার। স্যার হ্যাঁ, আমি sure, একটা sure. জাস্ট একটা সিচুয়েশন বলছি। লেটস সে আমার 4টা জমি আছে। এর ভিতরে 3টা জমি, এর ভিতরে একটা জমিতে শুধুমাত্র বাউন্ডারি করা আছে। আরেকটা জমিতে দোতলা বিল্ডিং আছে। ঠিক আছে? সো আমি আমার প্রশ্নটা হলো, যখন আমি একটা বিল্ডিং এ দোতলা, একটা জমিতে দোতলা বিল্ডিং করেছি, তাহলে ওই জমির ভ্যালু প্লাস বিল্ডিং এর ভ্যালুটা ক্রিয়েট হয়েছে। সো গত রিটার্নে বা আগের যে রিটার্নগুলো আছে ওখানে দেখানো আছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি সেকশনের নন এগ্রিকালচার প্রপার্টিতে, ওটা আমি জাস্ট দেখিয়েছিলাম যে ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডুয়েলিং হাউস কনস্ট্রাকশন হিসেবে আমার যে বিল্ডিংটা করতে যে পরিমাণ খরচ হয়েছিল সেটা আমি অ্যাড করেছিলাম।
স্যার আমার এই আমি যেভাবে অ্যাড করছি এটা কি ঠিক আছে না আমি এটা এটা মানে ভুল হবে এরকম দেখালে? আপনি যেটা দেখিয়েছেন একদম পারফেক্টলি দেখিয়েছেন। আপনার আপনার যে জমিটা আছে সেই জমির উপরে যেহেতু কনস্ট্রাকশন, যেহেতু আপনি পার্টিকুলার্স এর ভিতরে একটা বর্ণনা দিতে পারছেন যে আমার জি যে স্যার। ল্যান্ড, আমি সেই ল্যান্ডের উপরে আমি কনস্ট্রাকশনটা করছি। সো আপনি জি স্যার। অতি অবশ্যই সেটা সুন্দরভাবে দেখাতে পারেন। আপনার যে ফ্ল্যাটটা কিনছেন, সেই ফ্ল্যাটটা যখন কেনেন তখন কি আপনার জমি আলাদা ফ্ল্যাট আলাদা আমরা দেখাই? দুটো একসঙ্গেই দেখাই, তাই না? এবং আপনি জি যখন জি ফ্ল্যাট কিনছেন 1800 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাট, আপনি কিন্তু জি। শুধু ফ্ল্যাট না, একটা জমির পোরশনও কিন্তু আপনি কেনেন সেখানে। হ্যাঁ হ্যাঁ। একসঙ্গে থাকে। আমরা জি কি স্যার। করি? আমরা ফ্ল্যাটটা শুধুমাত্র উল্লেখ করে দিই। বাট আপনার একটা জমির পোরশনই সেখানে থাকে। সো আপনি চাইলে আপনার জন্য যেটা দেখিয়েছেন আপনি পারফেক্টলি দেখিয়েছেন, বা আপনি চাইলে কি করতে পারেন ২ টা ওয়েতে দেখাতে পারেন। আরেকটা ওয়েটা কি যে জমিটা জমির মতো রেখে নিচে আরেকটা পার্ট দিলেন যে ল্যান্ড অন মানে কনস্ট্রাকশন অন দ্য অ্যাবভ ল্যান্ড, অর ওই যে জমির উপরে করেছেন সেই জমির উপর দিয়ে শুধুমাত্র বলে দিন এটা বিল্ডিং কনস্ট্রাকশন। আপনি স্যার আমি সেভাবে আমি দেখাতে আমি পারেন, ২ আপনি ভাবে যৌথভাবে দেখিয়েছি স্যার। দেখাতে পারেন। সরি স্যার ফর ইন্টারাপশন। স্যার আমি ২ ভাবে দেখিয়েছি। একটা হলো আমার জমিন জমির যে এরিয়াটা ওটা উল্লেখ করে হুম। জমিটার যে কস্ট ওটা আমি দেখিয়েছি। আর নিচে আমি দেখিয়েছি যে একই জমি আমি উল্লেখ করে বলেছি যে ডুয়েলিং হাউস কনস্ট্রাকশন ওটা দিয়ে আমি কনস্ট্রাকশন এর সময় যে আমার যে খরচটা হয়েছে ওটা আমি দেখিয়েছি। সো আহ, আই হ্যাঁ, সমস্যা নেই। আপনি এভাবেও দেখাতে পারেন। কোনো সমস্যা স্যার নেই। এখানে যদি আমি একটু ইন্টারাপ্ট করি, কনস্ট্রাকশনের খরচের ক্ষেত্রে তো আমরা জানি যে পিডাব্লিউডি রেটের একটা আলাদা ভ্যালুয়েশন আছে। সো বিল্ডিং যদি হয়ে যায় বা কত স্কোয়ার ফিট হয়েছে বা তার যে স্ল্যাব রেট আছে পিডাব্লিউডি এর, ওই রেটের যদি রেটের চাইতে যদি কম ভ্যালুয়েশন করা হয় স্যার, পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন ফাইলে বিভিন্ন ধরনের ইস্যু হয়েছে। সেক্ষেত্রে ওই বিষয়টা বিবেচনা এনে তারপর ভ্যালুয়েশনটা বা ইমপ্রুভমেন্টটা মেনশন করা উচিত হবে কিনা স্যার, যদি একটু বলতেন। মানে অবশ্যই আপনি যে কনস্ট্রাকশনটা করছেন মাথায় রাখতে হবে যে বর্তমান রেট অনুযায়ী আপনার পিডব্লিউডি রেট অনুযায়ী নট লেস দেন আপনার 2500। সো আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার যে কনস্ট্রাকশন যখন কমপ্লিট দেখাবেন তখন এটা মোর দেন 3000 আপনি দেখাবেন। ওকে আপনি ওকে চেষ্টা স্যার। করবেন 3000 পার স্কোয়ার ফিট। আদারওয়াইজ যেটা হবে অডিটে পড়ে আপনার যে এক্সেস আপনার যে কনস্ট্রাকশন কস্টটা ধরে দেবে আদার ইনকামের আন্ডারে, তখন আপনি একটু জটিলতায় পড়ে যাবেন। সো আপনি যদি দেখেন যে আপনার ফান্ড অ্যাভেলেবল হচ্ছে না, তাহলে কি করতে পারেন? ফান্ড অ্যাভেলেবল না হলে আপনি কনস্ট্রাকশন কমপ্লিট এটা দেখাবেন না। হ্যাঁ, যখন ওকে 3000 ওকে। টাকা করে বা কাছাকাছি 2800 টাকার স্কোয়ার ফিটের কাছাকাছি যাবেন, তারপরে আপনি কি করবেন? আপনার বিল্ডিং কনস্ট্রাকশনটা আপনি দেখাবেন। আদারওয়াইজ আপনি কি হবে? আপনার যেটা বললাম যে ট্যাক্সে যদি আপনি অর্থোডক্সে পড়েন, বডিতে পড়েন, সেক্ষেত্রে আপনাকে জটিলতার মুখোমুখি হতে পারে। স্যার আমি লাস্ট একটা প্রশ্ন করছি স্যার। আমার এই কনস্ট্রাকশনটা অনেক আগে করা। লেটস সে বা ৯ বছর হয়ে গেছে। আমি ৯ বছরে এইভাবে ওকে। দেখে এসেছি। স্যার স্যার এটা কি ৳৩,০০০ বেশি হলে আ মানে এটা পজিটিভ না অথবা আমি পার স্কয়ার ফিটে অথবা কম হলে এটা অডিটে আসতে পারে? জাস্ট ফর মাই না, ক্লারিফিকেশন। কম হলে সাধারণত অর্থাৎ পিডব্লিউডি রেটের আচ্ছা, আচ্ছা। কম হলে আচ্ছা, আচ্ছা স্যার। পিডব্লিউডি যেটা রেটটা দিচ্ছে এটা কিন্তু শুধু কনস্ট্রাকশন। এরপরে আপনি কি করেছেন? ইন্টেরিয়র করেছেন, দরজা জানালা লাগিয়েছেন, জি এগুলো স্যার, একটা জি স্যার। ভ্যালু হ্যাঁ, ধরতে হবে আপনাকে। হ্যাঁ, জি স্যার, সো আপনার জি স্যার। 3000 এর উপরে হলে কোনো সমস্যা নেই, কারণ আমি দামি ওকে, ওকে। জিনিস লাগিয়েছি, আমার কস্ট স্যার এফিশিয়েন্ট এরকম হবে, নো আমরা প্রবলেম পিডাব্লিউডি উনি যদি ৯ বছর আগে করে স্যার, তাহলে তো সেক্ষেত্রে পিডাব্লিউডি ১৪ সালের যে রেটটা আছে ওই রেটে 14 সালের পরিমাণ রেটটা হয়তো আরেকটু ইফেক্টিভ হবে। আরেকটু কমে আরেকটু কমাইতে পারবে মনে হচ্ছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ওকে। এবং আপনি ওকে কিন্তু স্যার। এখন আর ওই থ্যাংক ইউ সো মাচ স্যার। কনস্ট্রাকশন চলছে এটা দেখাবেন না। আপনার তো না, কনস্ট্রাকশন না, না ওটা ডান, সো দেখাচ্ছি ওটা না। আপনি বিল্ডিং দেখাবেন। হ্যাঁ, জি, জি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ জি স্যার। আমরা নেক্সট ওকে আমরা নেক্সট প্রশ্ন নিচ্ছি। আ আ আ সুহানী তাসনিম তসনিম। জি, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি হ্যাঁ, প্লিজ ওয়ালাইকুম আপনার প্রশ্ন আসসালাম। করুন। জি, আসসালামু স্যার। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার যদি কোনো ফিক্সড ডিপোজিট থাকে এবং সেটাকে আমি এনক্যাশ করি এবং ওই টাকার সাথে আরো কিছু টাকা দিয়ে আমি আরেকটা এফডি করি। তো সেই ক্ষেত্রে এই যে টাকাটা আমি এনক্যাশ করেছি এবং যে নতুন যে এফডিআরটা এই জিনিসটা আসলে আমি কিভাবে শো করব? আর যদি আমি এই যে আমি এনক্যাশ করেছি, এটা যদি আমি কোথাও মেনশন না করি, সেই ক্ষেত্রে আবার আমার যে আ আম একটা অ্যাসেট লায়াবিলিটি যে একটা শিট আছে সেখানে ডিফারেন্স দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মানে কিভাবে আমি এটা সমাধান করতে পারি আমাকে যদি একটু সহায়তা করতেন। আচ্ছা, আপনার এফডিআর এর ক্ষেত্রে ২ টা ঘটনা ঘটেছে। আপনি যখন এফডিআর এটি ইনক্যাশ করেছেন, সেই এফডিআর এর ক্ষেত্রে কি ঘটেছে? সেই এফডিআর এর সঙ্গে আপনি কিছু ইন্টারেস্ট পেয়েছেন।
আপনি 10 লাখ টাকার এফডিআর করেছেন এবং সেখানে 1 লক্ষ টাকার আপনি ইন্টারেস্ট পেয়েছেন। আচ্ছা, এবার কি করলেন? এই আহ, এই 10 লাখ টাকা যখন ইনক্যাশ করলেন, এটা তো একটা ব্যাংকের এসে হিট করলো, তাই না? তো ব্যাংকে যখন এসে এসে হিট করলো, তাহলে কি হলো? আমার ব্যাংকের ক্রেডিট সাইডটা বেড়ে গেল, আবার ইন্টারেস্ট এখানে অ্যাড হয়েছে, এটা আমার বেড়ে গেল। তাহলে ইনকাম হিসেবে কোনটা হিট করবে? ইনকাম হিসেবে আমার 1 লাখ যে ইন্টারেস্ট আমি পেয়েছি, সেটা আমার ইনকাম চলে যাবে কি ফিনান্সিয়াল অ্যাসেটের আন্ডারে, এটা চলে যাবে। আর 10 লাখ তো এটা আমার আগেই দেখানো ছিল, এখন এটা আমি ইনক্যাশ করেছি। এখন কি করলাম? আমার ক্রেডিট সাইডে আমার 10 লাখ আর ইন্টারেস্ট যোগ হয়ে 11 লাখ। আবার আমার ডেবিট সাইডে কি করেছি? আমি 12 লাখ টাকার একটা আমি কি করলাম? 12 লাখ টাকার আরেকটা আমি নতুন এফডিআর করলাম। তাহলে কি হলো? ব্যাংক থেকে আমার আরো 1 লাখ টাকা অ্যাড হলো। তাহলে এটার ইম্প্যাক্টটা কোথায় পড়লো? ইম্প্যাক্টটা পড়লো হচ্ছে আমার ব্যাংকে। আর যদি এটা ব্যাংকে না নেন, তাহলে কি ঘটবে? ব্যাংকেই দেখুন সব ঢোকে, তো ব্যাংকেই তো আপনি নিয়েছেন ইউজুয়ালি। তাহলে এটা কি ব্যাংকের ক্যাশে মিলে আপনার দেখেন অ্যামাউন্ট কিন্তু কোনোটাই বাড়েনি। আপনার ক্যাশ ইন হ্যান্ড ছিল, আমি ধরে নিচ্ছি যে ক্যাশ ইন হ্যান্ড ছিল আপনার 10 লাখ, আপনার ব্যাংকে ছিল 10 লাখ, আর আপনার এফডিআর ছিল 10 লাখ। তাহলে কত হলো? 10 10 10 30। এইবার যখন এফডিআর ইনক্যাশ করলেন, তাহলে কি হলো? 10 লাখ ইনক্যাশ করলেন, কোনো ইম্প্যাক্ট পড়লো না। ব্যাংকে এসে এফডিআর জিরো হয়ে গেল, ব্যাংক হয়ে গেল 20 লাখ, ক্যাশ ইন হ্যান্ড হয়ে গেল 10 লাখ, এই 30 লাখই রয়ে গেল। কিন্তু ব্যাংকে এসে আরো 1 লাখ হিট কি করলো? আপনার ইন্টারেস্ট হিট করলো, করে ব্যাংকে হয়ে গেল কত? 21 লাখ। এবার কি করেছেন? এইবার আপনি 12 লাখ টাকার একটা এফডিআর কিনেছেন। তাহলে 12 লাখ টাকা যদি আপনি এফডিআর কিনে থাকেন, তাহলে ব্যাংক থেকে 12 লাখ টাকা চলে গেল, গিয়ে এফডিআর গিয়ে কত হলো? 12। ব্যাংক থেকে যদি আপনার 21 থেকে 12 চলে যায়, তাহলে থেকে 9, আর আপনার ক্যাশে রয়ে গেল 10। তাহলে আগের বছর ছিল আপনার 30, এবছর কত হলো? 12 9 10, 31 হয়ে গেল, তাই তো? তাহলে 31, গত বছর ছিল 30, এবার হলো 31। এই 1 লাখ আবার কোথায়? ওই যে ইনকাম আপনার ফিনান্সিয়াল অ্যাসেটে 1 লাখ টাকা আপনি ইন্টারেস্ট পেয়েছেন, তাহলে ওইটা ইনকাম হিসেবে হিট করলে ওদিকেও 31 এদিকেও 31, তাহলে তো মিলে যাবার কথা, না মেলার তো কোনো কারণ নেই। আপনার এটা কেন মিলছে না আমি বুঝতে পারছি না, বাট আমি কি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি কিনা আমি জানি না। স্যার আমার আমি কি ক্লিয়ার করতে আরেকটা পেরেছি? ছোট প্রশ্ন ছিল। স্যার অনেকটা বাট আমি এটা কি বুঝেছি, আপনি আমার ক্লিয়ার? আরেকটু practically দেখতে হবে যে জিনিসটা আসলে কিভাবে দেওয়া আছে, ওখানে আমি কিভাবে করেছি। আচ্ছা, স্যার আমার আরেকটা একটু প্রশ্ন ছিল, সেটা হলো যে এই যে আমার এনক্যাশমেন্টের যে টাকাটা, এটা কি আমি আমার ব্যাংক ব্যালেন্স শেষে যে ব্যাংক ব্যালেন্সটা আমার থাকছে সেটার সাথে যোগ করে দিতে পারি? না, যোগ করে দিতে পারেন না। আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে সেটা আপনার দেখতে হবে। যদি ওইটা যদি আনইউটিলাইজ থাকে, তাহলে মানে তো পুরোটাই ধরেন ব্যাংক আমার এখন ব্যালেন্সের ব্যাংক সঙ্গে যোগ ব্যালেন্স হয়ে গেল। আছে 5,000 টাকা। 5,000, তাহলে এটা 5,000 রাখতে হবে। আপনি তো আবার নতুন আরেকটা এফডিআর করেছেন, তাই না? জি তাহলে জি ওই জি জি। নতুন এফডিআর এ গিয়ে ওটা অ্যাড করবেন। একটা ইনক্যাশ করেছেন আর একটা নতুন হ্যাঁ, হয়েছে, সো জি। নতুন এফডিআর এ গিয়ে এটা অ্যাড হবে। আচ্ছা। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আপনাকে ধন্যবাদ জয়েন করার জন্য। আমি একটু লেট হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয়েন করার জন্য। স্যার আমি আপনার কথাগুলো শুনছিলাম। এনামুল একটু মিউট করেন। আমি আপনার কথাগুলো শুনছিলাম। আমি একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করার জন্য মূলত স্পিকারটা অন করছি, সেটা হচ্ছে যে এই যে এখানে যে ডিফারেন্সটা হয় বা মিলতেছে না, এটা একটা বড় কারণ হচ্ছে পয়েন্ট। ধরেন যে লিখছে ব্যাংক থেকে ইন্টারেস্ট পাইছে 17.4 টাকা, কিন্তু সে যখন আবার অ্যাসেট লাইবিলিটিটা পূরণ করতে যাচ্ছে, তখন সে 17.4 না দিয়ে 17.5 দিয়ে দিচ্ছে। এই যে এই ডিফারেন্সটার কারণে পরবর্তী দেখা যায় এটা সাবমিট করা যায় না। আমার মনে হয় ওনার ক্ষেত্রে এমন একটা প্রবলেম হতে পারে। সো আরো কিছু হতে পারে, আপনি যেগুলো বললেন সেই পয়েন্টগুলো কভার করতে হবে। সো উনি যদি এই পয়েন্টটা দেখে, তাহলে আশা করি এই প্রবলেমটা সলভ হতে পারে আর কি। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। সো সোহানি, আপনার আর কোনো কোয়েরি, মানে বুঝতে পারছেন না এমন কিছু কি আছে? না স্যার, আমি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, নেক্সট ওয়ান, এনামুল। আনমিউট এনামুল। ওকে, আমি সরি। নেক্সট আমরা প্রশ্ন নিচ্ছি মাহবুব চৌধুরী, যিনি আছেন, আপনি কষ্ট করে আপনার প্রশ্ন করবেন। সালাম আলাইকুম সবাইকে, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা,
আচ্ছা, আমার কয়েকটা ছোট প্রশ্ন ছিল। যেমন হচ্ছে আমি যখন একটা সঞ্চয়পত্র কিনছি, এইটার যে মানে ব্যয়টা, এইটা কি আমি আসলে ওই আদার্স যে মানে ব্যয় মানে ও ও 101BB যে বাদে ব্যয়, ওইখানে এড করতে হবে অনলাইনে? না, আপনি নাকি যখন হচ্ছে? সঞ্চয়পত্র কিনেছেন, আপনি যে একটা অ্যাসেট জি, কিনে জি, জি। ফেললেন, তাই না? তার মানে ঘটনাটা জি, জি, কি জি। ঘটলো? আপনি ব্যাংকে ছিল, আপনি ৫,০০,০০০ টাকার কিনেছেন। ব্যাংকে ছিল ৭,০০,০০০ টাকা। হ্যাঁ, গত বছর আপনি শুরু করেছিলেন ৭,০০,০০০ টাকা। এইবার কি হলো? ৫,০০,০০০ টাকার কিনলেন। তাহলে ব্যাংকে হয়ে গেল কত টাকা? ২,০০,০০০ টাকা। তাহলে এই ৫,০০,০০০ কোথায় জি। দিবেন? এই ৫,০০,০০০ ফিনান্সিয়াল অ্যাসেট এর আন্ডারে সঞ্চয়পত্র নামে একটা খাতে আছে। সেই খাতে আপনি এটাকে আপনার সঞ্চয়পত্রের নাম্বার, নেচার অফ সঞ্চয়পত্র, ডেট, পারচেজ ডেট এবং ভ্যালু এটা বসিয়ে দেবেন। তাহলে ব্যাংকে কত ও থাকলো? ২, সঞ্চয়পত্রে থাকলো ৫। ও আচ্ছা, কিন্তু এইটা কি আমার এক্সপেন্স হিসেবে যাবে না? মানে আমি যারা একটা এক্সট্রা না, কিনতে একটা মাথায় রাখবেন। এক্সপেন্স ও হচ্ছে আচ্ছা। সেইগুলোকে বলা হয় যেগুলো জি, জি, জি। আইটি 10B র অ্যাসেট নয়। অ্যাকাউন্টিং এর ভাষায় যেগুলোকে আমরা বলি ক্যাপিটাল অ্যাসেট। দা ক্যাপিটাল অ্যাসেট বলা হয় সেই সকল সম্পদকে যার মাধ্যমে আমি ইকোনমিক বেনিফিট পাই মোর দ্যান 1 ইয়ার। তার মানে আপনি যে সঞ্চয়পত্রটা কিনেছেন এখান থেকে আপনি ইকোনমিক বেনিফিট পাবেন, এই টাকাটা আপনার কাছে আবার ফেরত আসবে। তাহলে এটা হচ্ছে এক্সপেন্স হুম। নয়। এক্সপেন্স হচ্ছে সেইটা যেটা আপনি ব্যয় করবেন, ও চলে আচ্ছা। যাবে, খেয়ে ফেলবেন, চলে যাবে, আর ফেরত আসবে না। ও আচ্ছা, 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 সরি। হ্যাঁ? আচ্ছা, এইটা আপনি একটু আমার রাস্তা দিয়ে বুঝতে ই হাঁটছেন, হচ্ছিল। আচ্ছা, সুন্দর বুঝতে পেরেছি। করে আমি খালি ধূমপান করছেন, হ্যাঁ, সুন্দর করে ধূমপান করছেন, চারিদিকে বিড়ির ধোঁয়াতে আপনি সবাইকে পাগল করে ফেললেন, নিজেও পাগল হলেন। এই যে বের হয়ে চলে গেল, এই ধোঁয়াটা ফেরত আসবে না। সিগারেটের 10 টাকার পাবেন না। দিস ইজ কল্ড এক্সপেন্ডিচার। ওকে? আচ্ছা, 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 বুঝতে পেরেছি। ওকে। আরেকটা স্যার ছোট জিনিস জানার ছিল, সেটা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড তো আসলে আমাদের মানে হাতে অনেক থেকে যায়। আমরা মিলানোর জন্য সময় দেখা যাচ্ছে যে বেশি করে হুম, দেখাই দিই। বাট আসলে টাকা তো আসলে থাকে না হাতে। হুম। তো এইটা আসলে একসঙ্গে বাড়তে তো অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে আসলে এটা থেকে পরিত্রাণের উপায় কি? মানে বেশি, বেশি ব্যয় আচ্ছা, দেখানো ছাড়া এটা তার কোনো থেকে ওয়ে কি আছে কিনা এখন পর্যন্ত? পরিত্রাণের উপায় আমি বলবো না। আসলে ক্যাশ ইন হ্যান্ড হাতে থাকাটা ভালো। যেহেতু বাংলাদেশের আইনে বলা নেই যে ক্যাশ ইন হ্যান্ড কত টাকা পর্যন্ত রাখতে পারবো। সো আমি রাখলাম। ক্যাশ ইন হ্যান্ড আচ্ছা, রাখার একটা বেনিফিট থাকে। সেই বেনিফিটটা হচ্ছে, সরি, যে জি, কাইন্ড অফ আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে একটা অ্যাসেট পেয়ে গেছেন। জি, হ্যাঁ? এখন একটা জমি বিক্রি করেছেন শ্বশুরবাড়ি থেকে। জি, এখন সেই জমি আপনার শ্বশুর আপনার ওয়াইফকে ভালোবেসে দান করলো ১০,০০,০০০ টাকা। তার তো ট্যাক্স ফাইল নাই। হ্যাঁ? জি। এখন সে ট্যাক্স ফাইল করতেও চায় না। এখন কি করবেন? এখন এই টাকার উপর কি ট্যাক্স দিবেন? ট্যাক্স ফাইল না থাকলে তো আপনি এটাকে গিফট আকারে আপনার ওয়াইফও নিতে পারবেন, আপনাকেও দিতে পারবে না। বা যেটা প্রকৃত মূল্য তার চাইতে কি হয়? ডেট ভ্যালুটা কম হয়। তাহলে এক্সট্রা টাকাটা কি জি, করবেন? ব্যাংকে তো আপনি ডিপোজিট করেছেন। তখন আপনার জি। এই ক্যাশ ইন হ্যান্ড আপনার জন্য সেফগার্ড হিসেবে কাজ করবে। তখন আপনি বলতে পারবেন, আমার ক্যাশ ইন হ্যান্ড থেকে আমি এই টাকাটা ব্যাংকে জমা দিচ্ছি। ওকে। না, সেটা বুঝতে পেরেছি। থাকলে আমার সুবিধা। কিন্তু আমি আবার এটাও চিন্তা করছি যে মানে এত টাকা মানুষের হাতে থাকে কিনা? সেটাও একটা প্রশ্ন আসতে পারে কিনা? আপনার কাছে হাতে এত টাকা আছে, এত লাখ, লাখ টাকা আছে, সেটা একটা মানে হ্যাঁ, জিজ্ঞেস থাকতেই হতে পারে, পারে থাকতেই কিনা পারে। না, ইন দ্যাট আছে, আমার এক্সটেন্ট। কাছে আছে। আমার কাছে ক্যাশ আছে। টাকার ক্ষেত্রে স্যার, ক্যাশ আচ্ছা, টাকার ক্ষেত্রে কি কোনো লিমিটেশন আছে যে কত না, টাকা পর্যন্ত রাখা যাবে? কোনো লিমিটেশন নাই। গভর্নমেন্টের কোনো ধরনের কোনো লিমিটেশন নাই। বিকজ দিস ইজ মাই আচ্ছা, হোয়াইট মানি। আচ্ছা, স্যার আচ্ছা, কারো আচ্ছা, যদি আচ্ছা। না, ওইটা প্রমাণ আমি করে একটু যে না সে পাচ্ছিলাম। জাকাত ফাঁকে দিয়ে দেখ টাকা, তাহলেই তো হয়, কমে যাবে অনেক। হ্যাঁ, আপনি জাকাত আচ্ছা, করেন, আরেকটা ডোনেশন এখানে করেন, সেটা দান হচ্ছে করেন। কি, জি, জি, জি। জি, জি, জি। না, আচ্ছা, তাহলে কি মানে ধরেন যে ক্যাশ ইন হ্যান্ড আমার যদি ধরেন বেশি থাকে, আমি সেক্ষেত্রে কি আয়ের সমান ব্যয় দেখায় ফেলতে পারবো? সেটা কি মানে উচিত কিনা? বা নাকি আম আ দেখেন, আমাদের বাংলাদেশে একটা বিটার এক্সপেরিয়েন্স আছে। আপনি আয়ের সমান যদি ব্যয় দেখান, তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে ইনকাম ট্যাক্স অথরিটি যদি উম ইন সাম এক্সটেন্ট আপনার ফাইলটা যদি কখনো অডিটে পড়ে, আপনি জি, ১০ টাকা আয় করেছেন, ১০ টাকা ব্যয় করেছেন। উনি এই কাজটা জি। কখনোই মানবেন না। উনি কি করবেন? আপনি ১০ টাকা আয় আচ্ছা। করেছেন, ১৫ টাকা ব্যয় করেছেন। এটা ধরে দিয়ে আপনার ৫ টাকা আপনার উপরে আপনারই করে দেবে। ওই আদার ইনকামের আন্ডারে আপনার আনএক্সপ্লেইনড এক্সপেন্ডিচার হিসেবে এটাকে এড করে দেবে। সো বেটার আয়ের চাইতে ও, কিছুটা ব্যয় কম দেখানো। কিছুটা কম দেখানো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ছোট্ট ২ টা প্রশ্ন স্যার, যদি কিছু মনে না করেন, সরি। আচ্ছা, সেটা সিউর, হচ্ছে, আচ্ছা, সিউর। গোল্ড কি আসলে ইনহেরিটেন্স দেখানো বেটার নাকি গিফট দেখানো বেটার? মানে হুইচ ওয়ান ইজ হ্যাঁ, বেটার? আমি অল্পই ওটাই আমরা দেখাইছি মাত্র আলোচনা শো করেছি। করি। আপনি মনে হয় মিস করে ফেলেছেন। জি, আপনি যদি শুনলাম। ফাইলে না, না, ওটা আমি আপনি যদি শুনেছি, ফাইলে কিন্তু যদি আমি আপনি জি, জি, গিফট জি। আকারে যদি আগেই দেখানো থাকে তাহলে এটা গিফট আকারে রেখে দেন।
আর যদি এটা গিফট আকারে না থেকে যদি আপনি প্রথমবার যদি অ্যাড করতে চান তাহলে ইনহেরিটেন্স আকারে আনেন, অথবা আপনি বিয়ের গিফট আকারে এটা রেখে দিতে পারেন। হ্যাঁ, তবে ইনহেরিটেন্স রাখাটা ভালো, কিন্তু ইনহেরিটেন্সের একটা চ্যালেঞ্জ আছে। বেটার। সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে বাবা মা তো জীবিত থাকা অবস্থাতে ইনহেরিটেড করা যায় না, তাই না? এটা একটা ইস্যু থেকে জি, জি, যায়। জি, জি, রাইট, রাইট, রাইট। না আমি ওইটা একটু চিন্তা করছিলাম স্যার, যেটা হচ্ছে যে আমার আসলে আগে তো আমি সবসময় ওই আপনার পেপার ফাইল জমা দিতাম, মানে অনলাইনে কখনো দিই না, এবারই ফার্স্ট টাইম দিব। হ্যাঁ, সো ওইখানে আসলে আমার ওই দেখা যাচ্ছে সোনা দেখানো ছিল, কিন্তু এটা একদম শুরুর দিকে তো দেখা যাচ্ছে খুবই অল্প মূল্য দেখানো ছিল। হুম। তো একটা মূল্য দেওয়া আছে, দেখা যাচ্ছে যে 25,000 একটা মূল্য দেখানো ছিল, 6 ভরি আচ্ছা, দেখা যাচ্ছে যে গোল্ড দেখানো ছিল। তো ওই ক্ষেত্রে আসলে তাহলে তখন তো আপনি ওভাবে কয়েকটা উল্লেখ ক্যাটাগরি করা করবেন। নাই যে যেমন আপনি কয়েকটা ক্যাটাগরি উল্লেখ করবেন, সেটা হচ্ছে যে ওই 20,000 25,000 বহু আগে ওই অনুযায়ী আপনি 4-5 ভরি দেখিয়ে দিবেন পারচেজ। হ্যাঁ, আর জি, জি, জি। আর আপনার হচ্ছে অবশিষ্ট 8-10 ভরি এটা কিছু দেখিয়ে দিবেন গিফট আকারে, আর কিছু ইনহেরিটেন্স না আকারে, স্যার, একটু আমি ভাগে স্যার ভাগে কমই দিতে পারেন। দেখাইছি। আমার স্যার আছে মনে হয় 5 ভরি বা 6 ভরি স্যার দেখানো ম্যাক্সিমাম, মানে তাহলে বোধহয় আপনি আমার পুরোটাই আপনি এটা। পারচেজ আকারে রেখে দেন। পারচেজ এন্ড আপনার পারচেজ আকারে রেখে দেন, সমস্যা নেই। আচ্ছা, কিন্তু ওই অ্যামাউন্ট কি স্যার 20,000 রাখবো? সেটা কি কোনো প্রশ্ন হবে না যে মানে না মাত্র না না, 20,000 প্রশ্ন টাকাতে হবে 6 না। ভরি বহু দিবেন আগে না? বহু আগে বহু আগে, বা আপনি যেটা করতে পারেন যে আপনার আচ্ছা, 2 ভরি আপনার পারচেজ দেখান আর হ্যাঁ, 3 ভরি গিফট দেখান, বিয়ের 4 গিফট। ভরি আচ্ছা, আচ্ছা। জি স্যার। এইটা স্যার একটা ভালো কথা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, ফ্ল্যাটের ক্ষেত্রে একটা কথা এখানে আছে যে কত স্কয়ার ফিটের ফ্ল্যাট দেখাইতে বলা হয়েছে। এটা কি স্যার টোটালটা দেখাইতে হয়? মানে আমার ওই যে পার্কিং সহ যেটা আসে ওইটা, নাকি শুধু হ্যাঁ, ফ্ল্যাটের আপনি 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 স্কয়ার পার্কিং সহ ফিটটা দেখিয়ে কোনটা দেন। দেখাইতে হবে? আপনি পার্কিং সহ দেখিয়ে দেন। টোটালটা মানে যেটা। হ্যাঁ, জি, জি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, পার্কিং সহ আচ্ছা। দেখিয়ে ওকে, দেন। ওকে স্যার। সঙ্গে পারলে যদি হ্যাঁ। আপনি কি ব্যাংকে জব করেন? না, আমি একটা স্যার আইটি কোম্পানিতে আছি। আমি আচ্ছা, ব্যাংকে আপনি জব কি করি না। লোনে কিনেছেন না পিওর মানিতে? আ এটা স্যার আমি ওই যে এনি পারপাস লোন ২ টা ব্যাংক থেকে তুলছিলাম। আর কিছু আমার ফ্যামিলি থেকে লোন নিয়েছিলাম। এভাবে স্যার কেনা। আচ্ছা, তাহলে আপনার যে ভ্যালুতে কেনা আছে সেই ভ্যালুই রাখেন, কোনো সমস্যা নেই। আর এখানে ওই স্যার একটা ছোট্ট বিষয় আছে। সেটা হচ্ছে যে আমি স্যার অলরেডি ফ্ল্যাটটা বুঝে পেয়েছি। বাট এখনো স্যার রেজিস্ট্রেশনটা পাই নাই। সেক্ষেত্রে আমি স্যার ওকে, তাহলে অ্যাডভান্স দিয়ে অ্যাডভান্স দেখাবো আকারে। তো স্যার? আমি হ্যাঁ, তো হ্যাঁ, স্যার অবভিয়াসলি অ্যাডভান্স আকারে হ্যাঁ, দেখাবো। রাইট স্যার। যেহেতু এখন রেজিস্ট্রেশনটা বাট হয় নাই, ওরা জাস্ট মাথায় আমাকে রাখবেন, হ্যান্ড অ্যাডভান্স ওভারটা আকারে দিছে। দেখালেও মাথায় জি, রাখবেন আপনার জি, ডিড ভ্যালু যেটা হবে সেই জি। পরিমাণটাকে অ্যাডভান্স দেখাবেন। এখন এখানে একটা স্যার প্রশ্ন আছে। সেটা যেমন স্যার ডিড ভ্যালু তো স্যার বেশি। আপনি তো জানেন স্যার যে ডেভেলপার থেকে কিনলে ওরা তো বেশি রাখে প্রাইস। বাট না না, যখন ডিড ভ্যালু রেজিস্ট্রেশন কম করব রাখে। তখন তো আসলে এই প্রাইস থাকে। ডিড জি? ভ্যালু তো কম হয়। আপনার ডিড ভ্যালু বলতে রেজিস্ট্রেশন ভ্যালু বলছি আর কি আমি। রেজিস্ট্রেশন ভ্যালু স্যার এখনো জানি না, যেহেতু এখন রেজিস্ট্রেশনটা হয় নাই আমার। সো ওইটা আমি আচ্ছা, জানি, মানে তাহলে কত হবে অ্যাডভান্স সেটা আকারে জানি। রেখে দেন। অন্যরা ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আপনি অ্যাডভান্স আকারে আচ্ছা, রেখে দেন। কিন্তু আচ্ছা অ্যাডভান্স আকারে রেখে দিব। কিন্তু এটা যদি স্যার পরে ডিড তো স্যার মানে যখন রেজিস্ট্রেশন স্যার তখন তো স্যার আসলে কম ভ্যালু থাকবে। সেক্ষেত্রে তখন আবার ঝামেলা হবে কিনা? কারণ আপনি এখন তো আসলে আমি কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা যতবার নেই। আপনি ইন্টেরিয়র কাজ করেছেন, ইন্টেরিয়র কস্ট হিসেবে এটা আপনি দেখিয়ে দিবেন, কোনো ঝামেলা নেই। দেখাই দিচ্ছে, হ্যাঁ সেটাই। হ্যাঁ, আর ইন্টেরিয়র স্যার কস্ট এই যে হিসেবে দেখিয়ে পার্সোনাল দিবেন। লোন স্যার নিয়েছি ব্যাংক থেকে স্যার, এগুলো কি স্যার আমার লায়াবিলিটিতে দেখানোর দরকার আছে, নাকি স্যার এটা দরকার অবশ্যই, নাই সে অর্থে অবশ্যই, আরকি? অবশ্যই আইনে বলাই আছে আনএক্সপ্লেইনড এক্সপেন্ডিচার অর আনএক্সপ্লেইনড কোনো জি। রিসিট, সেই রিসিট তো লোন এক ধরনের রিসিট, তাই না? আপনি পেয়েছেন। এটা যদি আপনার ফাইলে না হ্যাঁ, দেখান তাহলে জি, এটা জি, জি। আদার ইনকামের আন্ডারে চলে যাবে। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ওটা তো স্যার লায়াবিলিটিতে সো যাবে স্যার। ওটা তো আমার মানে হ্যাঁ, ইনকাম না লায়াবিলিটিতে। স্যার। আমি যেটা লোন কি স্যার লায়াবিলিটিতে না স্যার? হ্যাঁ, হ্যাঁ, লায়াবিলিটিতে চলে যাবে। জি স্যার। আর ওই তো ওই যে আপনাদের 1010 যেটা বিবি যেটা, ওখানে বোধহয় একটা ইন্টারেস্টটা দেখাতে হয় না? যতগুলো ইন্টারেস্ট আমি দিয়েছি হ্যাঁ, ওইটা বোধহয় ওখানে ইন্টারেস্টটা এড করতে দেখাতে হয়, হয়। লোনের যেটুকু ইন্টারেস্টটা। ইন্টারেস্ট দেখেছেন, হ্যাঁ, শুধু ওই অনলি ইন্টারেস্টটুকু সেখানে ইন্টারেস্ট আপনি তো দেখে স্যার। দিবেন। পুরা ইএমআইটা তো না বোধহয়। শুধু অনলি না, ইন্টারেস্ট না না, স্যার না, না, ওইখানে? শুধু অনলি ইন্টারেস্ট, শুধু ওইখানে অনলি কি স্যার? ইন্টারেস্ট, শুধু অনলি হ্যাঁ, ইন্টারেস্ট। বুঝতে পেরেছি স্যার। ওকে। থ্যাংক ইউ ওকে, স্যার। ঠিক। অনেক কষ্ট থ্যাংক দিলাম। ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না, না, ধৈর্য থ্যাংক ধরে ইউ, আমাকে থ্যাংক ইউ। সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, জি, আমি সালাম। প্রশ্ন করার আগে একজন এসএমএস পাঠিয়েছেন, আমি সেটার একটু অ্যান্সার দিই। স্ত্রী যদি রিটার্ন না থাকে তবে আইন অনুসারে করদাতা নিজের রিটার্নে প্রদর্শন করা যেতে পারে কিনা? স্ত্রী যদি রিটার্ন না থাকে আপনি সেটা আইন অনুযায়ী আপনি এটা প্রদর্শন করতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। স্ত্রীর সম্পদগুলো আপনি মানে সম্পদ বলতে এখন কি বুঝাতে চাচ্ছেন এটা আমি জানি না। স্ত্রীর যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স হয় সেটা আপনি দেখাতে পারবেন। স্ত্রীর নামে যেটা করেছেন সেটা আনতে পারবেন। স্ত্রীর গোল্ড আপনার নামে এটা আনতে পারবেন। তবে বেটার হবে স্ত্রীর ফাইলে আনা। যেমন ধরেন ব্যাংক অ্যাকাউন্ট স্ত্রীর নামে আছে, তার সম্পদ, এটা আপনার ফাইলে আনলে এটা আপনার জন্য অযৌক্তিক হয়ে দাঁড়াবে। কারণ যদি এমন হয় যে আপনি ওই টাকাটা আপনার স্ত্রীর নামে দিয়েছেন সেক্ষেত্রে আপনার নামে আনলে সেটা আপনার জন্য যৌক্তিক হবে।
সো দুইভাবে আপনি করতে পারেন। যদি স্ত্রীর টাকাটা যদি আপনি যদি ওইগুলো করেন তাহলে ওটা আপনি আপনার ফাইলে এটাকে প্রদর্শন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকজন সাপোজ টোটাল স্যালারি রিসিভ এত, হ্যাঁ এই টাকাটা জিরো রিটার্ন বলেন না, জিরো রিটার্ন বলে কোনো কিছু নেই, এটা হচ্ছে জিরো ট্যাক্স। শহরুল ইসলাম আপনি জিজ্ঞাসা করেছেন 3,43,000 টোটাল স্যালারি যদি 3,43,306 টাকা হয়, এটা অবশ্যই নন ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ এর উপর কোনো ট্যাক্স দিতে হবে না। আপনি যদি 3 করে থাকেন তাহলে আপনি ওই মাফিক আপনি এটা বসিয়ে দিবেন। 3,43,000 হলে আপনার টোটাল স্যালারি হলে সেখানে আপনার নেট স্যালারি হবে আরো কম, তাহলে এটা অবশ্যই ট্যাক্স আসবে না। আপনি ওইভাবে দিয়ে রিটার্নটা সাবমিট করবেন, বাট আপনি ওই ভুলটা করবেন না জিরো মিনস জিরো আকারে। আপনি আপনার যাবতীয় যা সম্পদ আছে, যদি আপনি প্রথমবার রিটার্ন সাবমিট করে থাকেন, সকল সম্পদ আপনার প্রদর্শন করবেন আপনার রিটার্নে। এবং সেই সম্পদ প্রদর্শন করতে গিয়ে আপনার জন্য সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জ হবে সেটা হলো যে আপনার ফাইলে দেখা যাবে যে আপনার অ্যাসেট এন্ড লায়াবিলিটিস মিলবে না। তখন আপনি কি করবেন, আপনি যে সম্পদটা দেখাবেন বিগত বছর এটা এনেছেন, সেটা অন্যান্য প্রাপ্তির ঘরে বসিয়ে সেটা আপনার রিটার্নটাকে মিলিয়ে দিবেন। ওকে, নেক্সট ওয়ান। এনামুল নেক্সট কে প্রশ্ন করবে? স্যার আমাদের সাথে এনামুল নাই, একটু জরুরি কাজে বের হয়ে যেতে হয়েছে। সো নেক্সটে আমরা সর্দার আনজির আহমেদ ভাই, আপনি প্রশ্ন করেন, আনমিউট করে প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম। জি, আমার একটু যেটা দুইটা কোশ্চেন আছে। একটা এর আগে অ্যাসেট নিয়ে একজন করে গেলেন, ওইটাকেই একটু আরেকটু ক্লিয়ারিফিকেশনের জন্য আমরা কোনটা? বেশ কয়েকজন মিলে, ধরেন 16 জন মিলে আমরা একটা শেয়ারে জমি কিনেছেন। কিনেছি। তো সেই জমিটা আমার ফাইলে দেখানো আছে যতটুকু। এখন ওই জমির উপরে আমরা সকলে মিলে কনস্ট্রাকশন করছি। তো সেখানে আমি হয়তো এখন পর্যন্ত 10 লাখ টাকা দিয়েছি। তো এই টাকাটা এখনো কনস্ট্রাকশন চলছে, শেষ হয়নি। এই টাকাটা অ্যাকচুয়ালি আমি কনস্ট্রাকশন নামে তো কোনো হেড পাচ্ছি না, কোথায় দিব? ওখানে তো শুধু জমির হিসাব দেয়া আছে। তো হ্যাঁ এটা আমি আসলে কোথায় ইনপুট দিব, আচ্ছা, ওই এটা যে খুঁজে পাচ্ছি না। আপনি যে নন এগ্রিকালচারাল যে প্রপার্টি আছে, নন এগ্রিকালচারাল প্রপার্টির আন্ডারে যে পার্টিকুলার্স লিখে দিতে হয়, সেই পার্টিকুলার্সে আপনি লিখে দিবেন যে এই ল্যান্ডের উপরে আন্ডার কনস্ট্রাকশন এ বিল্ডিং কত স্কোয়ার ফিট, ধরে নিলাম আপনার 2000 স্কোয়ার ফিট। সো আপনি লিখে দিবেন যে 2000 স্কোয়ার ফিট বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন অন দিস ল্যান্ড, অর্থাৎ আপনি যে জমির উপর করছেন সেই জমির উপরে আপনি কনস্ট্রাকশন করছেন কি স্টিল, হ্যাঁ মানে জি, এই কনস্ট্রাকশনটা চলছে। সো ওইখানে আপনি চলছে। তখন 10 লাখ টাকা অ্যাড করে দিবেন জমির সঙ্গে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে একসঙ্গেও জমি ওটার সঙ্গে দিতে পারেন, অথবা শেয়ারের জমি আলাদা রেখে নিচে কনস্ট্রাকশন, ওই যে নন এগ্রিকালচার ইট ডাজন্ট মিন যে এটা কিন্তু অলওয়েজ না জমি না। নন এগ্রিকালচারে দেখবেন ওখানে ফিল আপ করার সময় আপনি পেয়ে যাবেন একর লেখা আছে, ডেসিমেল লেখা আছে, স্কোয়ার ফিটও লেখা আছে। সো আপনি জি, যখন জি। এটা স্কোয়ার ফিট দেবেন তখন এটা বিল্ডিং। ওকে, তো আপনি আচ্ছা, যখন আন্ডার কনস্ট্রাকশন দিয়ে বিল্ডিং যখন লিখে দিলেন বর্ণনায় দিয়ে, সেখানে 2000 স্কোয়ার ফিট এরিয়া অ্যান্ড এটাকে দিয়ে দিলেন কি স্কোয়ার ফিট দিয়ে ওই ভ্যালুটা বসিয়ে দিবেন। তাহলে কি আমার বিগত বছরে ছিল 0, এই বছরে 10 লাখ অ্যাড হলো। পরের বছর যখন গিয়ে করবেন, আমার বিগত বছরে ছিল 10 লাখ, এই বছরে এর সঙ্গে অ্যাড হলো আরো 20 লাখ, 30 লাখ হবে মোট ভ্যালু। ওকে, স্যার একটু মিস করেছি ক্লারিফিকেশনটা। যদি জমিটা কি যেভাবে আছে ওভাবে রেখে আমি নিচে আবার ওই এডিশনটা দিয়ে দিব, ওই ইয়েটা রেখে যে এত স্কোয়ার ফিটের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, যে আপনার ওই জমির উপরে থ্যাংক ইউ। আপনাকে উল্লেখ করতে হবে যে ওই জমির উপরে আপনি ল্যান্ড করছেন, মানে কনস্ট্রাকশন করছেন বিল্ডিং। ওখানে জি জি, এখানে ডেসক্রিপশনে বলে দিব যে উপরের জমির জি উপরেই। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, আরেকটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হলো আমি ডিভিডেন্ড ইনকাম, যেটা ফিনান্সিয়াল ইনকামের আন্ডারে আমি দেখাচ্ছি টিডিএস কাটছে, এটা আর বলতে হবে না, এবার আমি ট্যাক্স অ্যান্সার দেওয়া শুরু আপডেটে করি। গিয়ে আমি করতে ওকে পারছি না। ওকে, এবার আমি শুরু করে আপনার বলতে হবে না। ডিভিডেন্ড ইনকামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডেন্ডটা পেয়ে যাচ্ছেন। এখন ডিভিডেন্ড ইনকামটা হচ্ছে 163 আন্ডার হচ্ছে মিনিমাম ট্যাক্স। সো ট্যাক্সের ওই সফটওয়্যারটা ধরেই নিচ্ছে যে ওই ডিভিডেন্ডের উপরে আপনার 10% হারে ট্যাক্স কাটা হয়েছে। ধরে নিলাম আপনি ডিভিডেন্ড পেয়েছেন 1000 টাকা, এই 1000 টাকা পেয়েছেন 10টা কোম্পানি থেকে। এখন ডিভিডেন্ডের এই চিঠিগুলো আপনার কাছে তো পাওয়া সম্ভব না। যদি ডিভিডেন্ডের ওই চিঠিগুলো যদি কালেক্ট করতে পারতেন কোম্পানি থেকে, তাহলে সেইখানে উল্লেখ করা আছে কত টাকা ট্যাক্স, কত টাকা ডিভিডেন্ড দেওয়া হয়েছে, তার
আপনার ই চালান কত, ডেট কত, সব ডেসক্রিপশন আপনি পেয়ে যেতেন। যেহেতু এখন ডেসক্রিপশন নাই, এখন উপায়টা কি? উপায়টা হচ্ছে যে এইটা তো আপনি যখন এইটা হিট করবেন সঙ্গে সঙ্গে ও আপনাকে পেইবল দেখাবে ওই 10,000-1,000-এর উপরে 10% হারে কেটে 100 টাকা। আপনি যত টাকায় দেন না কেন ওই 100 টাকা পেইবল দেখাবে। ওই 100 টাকা আপনার কাছ থেকে সে আদায় করেই নেবে। এখন এইটা একটা বিশাল একটা প্রবলেম। এই প্রবলেমটাকে আমরা তখন বলছি কি যে যদি আপনি ডিভিডেন্ডের সার্টিফিকেট যদি কালেক্ট করতে না পারেন এবং এই টাকাটা যদি শো করতে চান তাহলে এটা আপনি আদার ইনকামের ভিতরে এটা আপনি শো করে দিতে পারেন। অন্য একটা ইনকাম কিছু একটা দেখিয়ে দিতে পারেন অথবা পুরোটাকে স্কিপ করে চলে যেতে পারেন। হ্যাঁ, প্রপারলি এটা দেখানো খুবই খুবই চ্যালেঞ্জিং। কারণ আপনি যখন এই ট্যাক্সটা ক্লেম করবেন সেটা আপনার ট্যাক্স ক্লেমের জায়গাতে গিয়ে এটা ইনপুট দিতে হলে আপনাকে অবশ্যই এই চালান থেকে সবকিছু লাগবে। আর যদি আপনি দেখেন যে আপনার এক্সট্রা ট্যাক্স দেওয়া আছে, অর্থাৎ স্যালারি হোক বা অন্যান্য খাতে মিলে যদি আপনার এক্সট্রা ট্যাক্স দিয়ে দেওয়া থাকে তাহলে এটা আপনি ডিভিডেন্ড আকারে না দেখে আপনি এটা আদার ইনকামের আন্ডারে এটা আপনি শো করে দিয়ে দিবেন। আর যদি দেখেন যে আপনার এক্সট্রা ট্যাক্স না দেওয়া থাকে, আপনি যদি ডিভিডেন্ডের আকারে যদি আনেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অতিরিক্ত ট্যাক্স দিয়ে দিতে হবে। আর যদি মনে করেন আমি অতিরিক্ত ট্যাক্স দেবো না তাহলে আপনি ওই ডিভিডেন্ড ইনকামটাকে স্কেপ করে চলে যান, এছাড়া কোনো উপায় নেই। জি, তো আমি বুঝতে আপনাকে পেরেছি তিনটাই স্যার। বলেছি, আমি আপনাকে তিনটাই বলেছি, তিন ওয়েতে এগোতে পারবেন। মানে আমি আসলে এই টিডিএসটা আমার কোনো কাজে লাগছে না এখন, এটাই হলো মূল ইস্যু। কারণ টিডিএস আপনি ক্লেম করতে পারছেন না, নাই তো কোথাও। জি জি, ধন্যবাদ স্যার। ওকে, জি, থ্যাংক ইউ। স্যার আমরা পরবর্তী প্রশ্নে যাব। মহসিন আলী, উনি অনেকক্ষণ যাবত প্রশ্ন করতে চাচ্ছেন। সো মহসিন আলী, আপনি একটু আনমিউট করে ভাই আপনি একটু প্রশ্ন করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম মহসিন ভাই আসসালাম। শুনতে আপনি পাচ্ছি? নাম্বার ওয়ান বলেন। ছিলেন। হ্যাঁ, আপনি নাম্বার ওয়ান ছিলেন, বাট আপনি পিছিয়ে গেছেন। স্যার প্রথমে ল্যাপটপ দিয়ে করছিলাম, ওখানে আনমিউট কে মিউট করতে পারছিলাম না। স্যার আমার একটা প্রথমে 2-3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কি স্যার, 1998 সালে আমার বয়স তখন 10 ছিল, তখন আমার বাবা আমার নামে একটা জমি ক্রয় করে। হ্যাঁ, আমি তো বিগত 2 বছর থেকে রিটার্ন দিচ্ছি, কিন্তু ওটা আমি জানতামও না, বিদায় দেখাই নাই। এবছর জানতে আনইনক্লুডেড। পারছি। হ্যাঁ, জানতে পারছি। হ্যাঁ, ওটার মূল্য ছিল তখন 8,000 টাকা। এটা কিভাবে দেখাবো স্যার? আচ্ছা, এখন যেহেতু এটা ভুলটা হয়েই গেছে, এই ভুলটা শুধরানোর জন্য কি করতে হবে? যদি ট্যাক্স দিতে চান তাহলে 8,000 উপর ট্যাক্স আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, যে এটা আপনার আনএক্সপ্লেইনড হিসেবে আছে, নন ডিসক্লোজার অ্যাসেট হিসেবে দিয়ে দিতে পারেন, মানে ভলেন্টারি ডিসক্লোজার হিসেবে আপনি দিয়ে দিতে পারেন। আর যেহেতু আমরা কেউ সাধারণত ট্যাক্স নিজের গ্যাটের পয়সা থেকে খরচ করে কেউ দিতে চাই না, আর এটা আপনার বাবার কাছ থেকে উপহার পেয়েছিলেন, সো এটা আসলে এটা ট্যাক্স এক্সেম্পটেড ছিল, বাট আইনের মেরপ্যাচের কারণে আপনি বিপদে পড়ে গেছেন। এই জন্য সবচেয়ে বেস্ট হবে 8,000 টাকা আপনি জমির ওইখানে আপনি 8,000 টাকা আপনি বসিয়ে দেবেন, আর আপনার ক্যাশ ইন হ্যান্ড থেকে 8,000 টাকা আপনি কমিয়ে ফেলবেন। তাহলে তাহলে আমি ওটা কি আপনাকে স্যার বলছি না যে এটা করে পার্সেন্ট? চ্যালেঞ্জে পড়বেন না, তা না, আপনি বিপদে পড়তে পারেন। ওই 8,000 টাকা আপনাকে ট্যাক্স অথরিটি চ্যালেঞ্জ করতে পারে, ভাই তখনকার জিনিস এখন দেখাচ্ছ, 8,000 উপর তুমি ট্যাক্স দিয়ে দাও, আপনি তখন দিয়ে দিবেন, এখন দেওয়ার দরকার নাই। ওকে, কিন্তু এখন কি স্যার ওটা কি মানে টাইপটা কি দেবো? পার্সেস? টাইপটা পারচেজ দিয়ে দেন, পার্সেস দেবো। কারণ ওটাতে ঠিক আছে ইনহেরিটেন্স স্যার। দেখানোর সুযোগ নেই, আর স্যার তাই তাহলে না? কি ওই বছরের শুরুতে এবং বছরের শেষে দুই জায়গায় কি 8,000 দেবো স্যার? আহ এটা নিয়ে একটু কনফিউশনে আছি আমরা। কনফিউশনটা ঠিক এইভাবে, আপনি যদি বছরের শুরুতে যদি দেন তাহলে এটা কিন্তু আপনার অফলাইনে যেটা সাবমিট করেছেন তার সঙ্গে মিসম্যাচ হবে, তাই না? তার সঙ্গে কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে, কারণ আপনি গত বছর এটা ডিক্লার দেন নাই। এখন এই বছর যদি ই রিটার্নে বলেন যে এটা আমার আগের বছরে ছিল, তো যদি ট্যাক্স অফিসার যদি এটা আপনার হাতে নেন, হাতে নিয়ে যদি যখন এটা ক্রস চেক করে দেখবেন তখন দেখবেন যে আপনার গত বছর এটা ফাইলে প্রদর্শিত ছিল না। সো আমরা এই ক্ষেত্রে সাজেস্ট করব এটা আপনি এই বছরের আপনার পারচেজ হিসেবে শো করে দেন। পার্সেস সো হিসেবে শো 8,000 করলাম, টাকা তো, মূল্যটা হ্যাঁ কি করবো স্যার 8,000 টাকা তাহলে? তো এই বছর ইনিশিয়াল 0 রাখবেন, এন্ডিংটা রাখবেন 8,000, ওপেনিং মানে 0 শুরুতে রাখবেন। মানে স্যার হ্যাঁ, কোনটা শুরু 0 জিরো রাখবো রাখবেন, শুরু স্যার? 0 রাখবেন, নাকি? যেহেতু এটা আপনি শুরুটা। জি, হ্যাঁ, আচ্ছা শুরু আর 0 রাখবো, ক্লোজিংটা আর 8,000, হ্যাঁ, ক্লোজিংটা 8,000 রাখবো। 8,000 রাখবেন। ঠিক আছে স্যার। আর একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমি একটা লোন নিয়ে বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ স্যার, আমি মনে করেন 24-25 অর্থ আচ্ছা, বছরে একটা লোন একটু নিলাম। একটু বাই দ্য স্যার আমি 24-25 অর্থ বছরে 5 লাখ টাকা লোন নিলাম। তাহলে এখন 25-26 পর বছরে এটা শো করতে গিয়ে আমি এটা
লোন রিসিভ করলাম 5 লাখ টাকা, এটা মেয়াদ বা প্রিন্সিপাল পেইড, ইন্টারেস্ট পেইড, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, এটা এই কয়েকটা অপশন কোথায় কোনটা দেখাবো? সেই অপশনগুলো তো নেই স্যার। সব অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি যে লোনটা পেয়েছেন সেই লোনটা এসে হিট করেছে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে, সো আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যামাউন্টটা বেড়ে গেছে, সো আমার অ্যাসেটে জি এটা হিট করলো। ওকে, এরপরে কি হলো, আপনার লায়াবিলিটি সাইডে দেখবেন যে লায়াবিলিটিসে যখন আপনি ক্লিক করবেন সেখানে লায়াবিলিটিস এর কয়েকটা টাইপ দেওয়া আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অর নন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অর ব্যক্তি থেকে নিয়েছেন। তো আপনি যদি এটা ব্যাংক থেকে নিয়েছেন আপনি তখন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটা ক্লিক করলেন, ক্লিক করে এখন আপনি ভাবছেন যে 5 লাখ টাকা তো আমার ব্যাংকে অ্যাড হলো, এখন তো আমার আউটস্ট্যান্ডিং আছে তো আমার 3 লাখ। হ্যাঁ, 3 লাখ আছে, আপনি 3 লাখ বসিয়ে দেন, সমস্যা নেই। এই 2 লাখ কি হলো, এই 2 লাখ তো আপনি পরিশোধ করেছেন আবার ওই ব্যাংক থেকে পরিশোধ করেছেন বা আপনার আয় থেকে পরিশোধ করেছেন, সো আমার এই 2 লাখ ব্যাংক থেকে চলে গিয়েছে। তার মানে কি, আমার নেট 3 আমার অ্যাড হয়েছে অ্যাসেট সাইডে, আর 3 আমার লায়াবিলিটি সাইডে অ্যাড হয়েছে, সো দুই সাইডে সমান হয়ে গেল। সো আপনি 3 এখানে অ্যাড করে দিলেন, 3 হচ্ছে ব্যাংকের সাইডে ইম্প্যাক্ট করলো, আর 3 হচ্ছে লায়াবিলিটিজে আপনার যখন ওই অ্যাসেটটা ফিল আপ করতে যাবেন তখনই আপনার ওইখানে পেয়ে যাবেন, লায়াবিলিটিজে একটা অপশন পেয়ে যাবেন, নিচের দিকে দেখবেন। হ্যাঁ, আপনার প্রিভিয়াস ইয়ার নেট ওয়েলথ যে পোর্শনটা আছে তার উপরে দেখবেন সেখানে আছে আপনার লায়াবিলিটিস পোর্শন, সেই লায়াবিলিটিস পোর্শনে এটা আপনার ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আন্ডারে ব্যাংকের নাম সহ পেয়ে যাবেন, এটা আপনি দিয়ে দিতে পারবেন। 3 লাখ দিয়ে দিলেন, আর যে ইন্টারেস্টটা পে করেছেন দেখেন সেই ইন্টারেস্টটা কি হয়েছে, ইন্টারেস্ট হচ্ছে আপনার এক্সপেন্স, সেই ইন্টারেস্টটা কোথায় হিট করবে, IT10B এক্সপেন্সের হেডে দেখবেন যে IT10BB এক্সপেন্সের হেডে দেখবেন একদম লাস্টের দিকে ট্যাক্স পেমেন্টের পরের লাইনটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট পেমেন্ট, সো ওইখানে আপনাকে এটা বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে দেখবেন এটা অটোমেটিক্যালি মিলে গেছে। জি স্যার, আমি IT10BB তে ওখানে দেখাইছি স্যার, এটা গেল প্রথম। এখন আমি এটা 2023-24 অর্থ বছরেরটা যখন 24-25 কর বছরে দেখাইছিলাম, এখন 25-26 কর বছরের এখানে এসে আমার আহ সম্পদ ছিল 5 লাখ টাকা। গত বছর লোন দেখানোর পরে 24-25 কর বছরে দেখানোর পরে এখন 25-26 কর বছরে এসে আমার প্রিভিয়াস লোন মানে অ্যামাউন্ট ছিল, সম্পদ ছিল 5 লাখ টাকা। এবছরের ইনকাম 4 লাখ টাকা। এখানে আমার খরচ, তারপর লোনের ইন্টারেস্ট, এগুলো বাদ দিয়ে আমার 50,000 টাকা মতো থাকে, তাহলে আমার সম্পদ হবে হ্যাঁ। 5.5 লাখ টাকা। হুম। কিন্তু এখানে যদি আমি আউটস্ট্যান্ডিংটা যোগ করি, আমার আউটস্ট্যান্ডিংটা এখন 3.5 লাখ টাকা আছে, এটা যোগ করলে আমার অ্যামাউন্ট আসতেছে প্রায় 8.5 লাখ টাকা উপর। কিন্তু আমার তো অ্যামাউন্ট 8 লাখ টাকা হওয়ার কথা না, 5.5 লাখ হওয়ার কথা স্যার। না 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 না, দেখেন আপনার গত বছরেও আপনার ওই 3 লাখ সহই কিন্তু আপনি কি 3 লাখ সহ 5.5 লাখ ছিল গত বছর? গত বছরে আমার আউটস্ট্যান্ডিং ছিল 4.5 লাখ টাকা, সেটা আমি শো করে না আমার না, আমি ওটা বলি না, আপনার যে 5 লাখ টাকা লোন, আপনার যে অ্যাসেট কথা বলছেন সেটা কি আপনার গ্রস অ্যাসেট, আই মিন আপনার লোন সহ ওই 4 লাখ লোন সহ 5 লাখ ছিল, নাকি ওইটা ছাড়া 5 লাখ ছিল? গত বছর শুধু আমি আউটস্ট্যান্ডিং 4.5 লাখ টাকা দেখানো হয়েছে স্যার। ফাইন, আমার ওইটা নিয়ে আপত্তি নেই, আপনি যে বললেন যে আপনার গত বছরে সম্পদ ছিল 5 লাখ, জি সে 5 লাখ কি 4 লাখ সহ 5 লাখ? না না, এটা শুধু 5 লাখটা শুধু বললাম স্যার, এটা শুধু আমার মানে ব্যাংক এবং হ্যান্ড ক্যাশ, মানে হুম। গোল্ড, ফার্নিচার বা জমি, এগুলো যে কস্ট, এই কস্ট গুলো বাদে স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন মোট তাহলে, সম্পদ আমার গত বছর ছিল 9 লাখ, 9.5 লাখ আচ্ছা টাকা এই স্যার। যে দেখেন, তাহলে তাহলে তো ঠিক এইবার আছে, কাম টু দ্য তাহলে তো কোনো পয়েন্ট, প্রবলেম তাহলে নাই। তো ঠিক আছে। আপনার গত বছর কি স্যার, ছিল? আমি 9 লাখ, আমি ওটাই বারবার জিজ্ঞাসা করছি, 9 লাখ গ্রস 9 লাখ। জি, এখন এইবার আপনি কি করছেন, আপনি তো ফিগারে বসাবেন নেট 5 লাখ, আপনি 5 লাখ বসালেন, বসিয়ে এইবার আপনি যখন এই 50,000 যোগ করবেন, যোগ করলে কি হবে, আপনার অ্যাসেটস ওই 5.5 লাখই হচ্ছে, আপনি যেটা 3 দেখছেন, 3 এখানে গিয়ে হিট করছে, এটা হচ্ছে মূলত আপনাকে দেখাচ্ছে গ্রস সম্পদ দেখাচ্ছে। প্রিভিয়াস এর জায়গায় কি আপনাকে আমি গ্রস টোটাল 9 অ্যাসেট, লাখ শো করবো, নাকি না আমার না না যেটা না না না, প্রিভিয়াসে আপনি দেখাবেন হচ্ছে 5 লাখ, প্রিভিয়াসটাতে আপনি দেখাবেন আমার 5 মোট লাখ। সম্পদ দেখাবো না স্যার? সরি, স্যার আমার মোট সম্পদ গুলো দেখাতে হবে না, আমার মোট কত হ্যাঁ সম্পদ হ্যাঁ ছিল? হ্যাঁ হ্যাঁ, আপনি মোট সম্পত্তি দেখাবেন, আপনার
ওইটা তো হিসেব করে 9 লাখ চলে আসবে। যখন কিনা আপনি আবার এই লাইবিলিটিসটা বসাবেন তখন তো এটা অটোমেটিক্যালি ওখান থেকে বাদ চলে যাবে। না এখন তাহলে আমি কি 5 লাখ দেখাবো না 9 লাখ দেখাবো প্রিভিয়াস ওই আপনি অপশনে স্যার? যখন প্রিভিয়াস ইয়ারের ওইটাতে বসাবেন, প্রিভিয়াস ইয়ারের আপনার হচ্ছে নেট হচ্ছে লোন বাদ দিয়ে যেটুকু ওইটা নেট বসাবেন, অর্থাৎ 5 লাখ বসাবেন। ও মানে যাদের আপনি নেট লোনটা 5 লাখ বসাবেন। যাদের লোন আছে শুধু সে লোনের ক্ষেত্রে শুধু ওই প্রিভিয়াস এর লোনটা বাদ দিয়ে নেট বাদ ওয়েলথ দিয়ে। মানে মহসিন ভাই বসাবো। ওখানে লেখাই থাকে নেট ওয়েলথ, ওখানে কিন্তু লেখাই আছে, আপনি যদি খেয়াল হ্যাঁ, করেন। আপনি গ্রসটা নিতে পারবেন, আপনার নেটটা বসাতে হবে। হ্যাঁ এই জন্য আমার ক্যালকুলেশনটা হ্যাঁ, আপনি গ্রস বসিয়েছেন। হ্যাঁ, আপনি গ্রস বসিয়েছেন যার জন্য এটা আপনি মোট মিলাতে পারছেন। সম্পদটা 9 লাখ যে সামথিং ছিল এটা আমি বসানোর কারণে আমার সম্পদটা আরো বেশি হচ্ছে। আমার এত হ্যাঁ সম্পদ হ্যাঁ, এটাই। মানে আমি এই জন্য আপনাকে বারবার জিজ্ঞাসা করছি যে আপনার টোটাল অ্যাসেট কত। হ্যাঁ, আপনি আরেকটা ওটা প্রশ্ন তাহলে স্যার, এটা নেটটা বসান হয়ে যাবে। যে মানে আমার তো আয়কর থেকে অফিস থেকে মানে যে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারছি যে 15 তারিখ লাস্ট ডেট। এটা কি আবার না, অনেকে বলছে আমরা আমরা ওটা আমি ক্লারিফাই করেছি। ওটা আমি দেখুন প্রথমে ক্লারিফাই করেছি যে যারা অফলাইনে রিটার্ন দেবে তাদের জন্য 15 তারিখ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, আর যারা রেগুলার ব্যক্তি তাদের জন্য 30 নভেম্বর। গভর্নমেন্ট চাইলে এটা যদি পরবর্তীতে বাড়ায় সেটা বাড়বে। ওকে, আচ্ছা রিভাইজ রিটার্নের এটা শো করে কবে থেকে স্যার? অনেকে যখন ভুল হয় বা ভুল থাকে সেক্ষেত্রে আপনি সাবমিট করার পরে আপনি রিভাইজ রিটার্নটা এটা শো করবে। আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার পরের দিন থেকে এটা রিভাইজ রিটার্ন সেট শো করবে 180 দিন পর্যন্ত। স্যার আমাকে যে একজন ফাইলটা একটা নিলাম, হ্যাঁ সেখানে উনি রিটার্ন দাখিল করছে, তা ওখানে গেলাম কিন্তু রিভাইজ রিটার্ন শো এখনো করতেছে না, এই বিধায় তাহলে প্রশ্ন করলাম। তাহলে কোন তাহলে বছরের এটা জন্য, কোন বছরের জন্য? এই 25-26 পর বছরে স্যার। ওইটা এখনো তো আসে নাই, আসবে, তাহলে আসছিল এটা অত মাঝখানে যখন আসবে আসছিল। তখন দেখতে হবে আর কি। আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে। আসবে, সমস্যা নেই, এটা চলে আসবে, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। জি জি, থ্যাংক ইউ। আমরা পরবর্তী প্রশ্নে যাই স্যার। কয়েকটা এসএমএস আছে, একটু এসএমএস এর রিপ্লাই যদি দিয়ে দেন। হ্যাঁ, ওই এসএমএস এর রিপ্লাই আমি দিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সাব্বির আহমেদ ভাই, আপনি একটু প্রশ্ন করেন। সাব্বির আহমেদ শুনতে পাচ্ছেন? আচ্ছা তাহলে পরবর্তীতে যাই, শাকিল আহমেদ। হ্যাঁ সাব্বির ভাই বলেন। ভাই আমি ওনার প্রশ্ন সঙ্গে কথা করেছি। হয়েছে। আমি ওনার আচ্ছা সঙ্গে কথা করেছেন, হয়েছে। জি ঠিক আছে। তাহলে শাকিল আহমেদ, শাকিল আহমেদ। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, জি, ভালো পাচ্ছি। আছেন? জি শোনা যাচ্ছে? জি শোনা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি, জি ক্লিয়ার। আমি শাকিল আহমেদ বলছিলাম। আমি একটু কোয়ারি ছিল, আমি যখন রিবেটে আমার ইন্স্যুরেন্সের রিবেটে বসাচ্ছি অ্যামাউন্টটা, তারপর যখন আমি আমার টোটাল যে আমি টাকাটা দিয়ে এলাম ইন্স্যুরেন্সের কিউমুলেটিভ ভ্যালুটা, এটা কোথায় বসাবো? এটা আমি খুঁজে পাচ্ছি না। কেন রিবেটে যখন আপনি ক্লেম আপনার যখনই করছেন লাইফ ইন্স্যুরেন্স, রিবেট 1 বছরেরটা বসালাম পেমেন্টেরটা হ্যাঁ। রিবেটের জন্য, এবং যেটা আমি কিউমুলেটিভ এত বছর দিয়ে আসছি সেই ও ভ্যালুটা ওকে, নো 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 নো, কিউমুলেটিভ আপনি ওখানে বসাবেন না। দেখেন, আপনি রিবেট ক্লেম করছেন মানে কি, আপনি তো হচ্ছে ট্যাক্সের কিছু, আপনাকে গভর্নমেন্ট কিছু প্রণোদনা দিচ্ছে যে ট্যাক্সের কিছু বার্ডেন আপনার কাছ থেকে কমিয়ে ফেলা। তাহলে সেটা কার উপরে দিচ্ছে? সেটা ধরেন লাইফ ইন্স্যুরেন্স হোক, সঞ্চয়পত্র হোক, প্রভিডেন্ট ফান্ড হোক, আদার্স যা কিছু আছে। তার মানে ওই জায়গাটা কি হবে, শুধু ক্যালকুলেট হবে আপনার রিবেটের পোর্শনটা। আর আপনি আপনার এই যে টোটাল যে কিউমুলেটিভ ফিগার আপনি এ পর্যন্ত যা পে করেছেন, এটা তো আপনার অ্যাসেট, এটা আপনি অ্যাসেটে গিয়ে ফিল আপ করবেন, সেটা ফিনান্সিয়াল অ্যাসেটের আন্ডারে। ফিনান্সিয়াল অ্যাসেটেরই মানে কোন পোর্শনের আন্ডারে এটা বসাবো আদারে, সেটা আদারে এটা দিতে হবে। আদারে দিয়ে দেবেন। আদারে দিতে হবে। হ্যাঁ, আদারে দেবেন। আচ্ছা, আরেকটা বিষয় ছিল, আমাদের যে 5টি ব্যাংকের ফল্টের কারণে ওইখানে আমার একটা ছিল, এফডিআর ছিল। তো ওটা আমি একটা ব্যাংক ভাঙতে পেরেছিলাম, তো ওরা আমাকে মানে কিছু কিছু করে দিয়েছিল। পরে যখন টোটালটা হয়েছে তখন আমার রেগুলার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছি আর কি, ক্যাশ আকারে জমা দিয়ে আরেকটা নতুন করে এফডিআর করেছি। হুম। তো ওইটাতে কি কোনো আমি সমস্যায় পড়বো কিনা, মানে না, সমস্যা পড়বেন না, কারণ কারণ এই সিনিয়রিটি সবাই জানে যে তারা আপনাকে
যে পরিমাণ টাকাটা আপনি ট্রান্সফারও করতে পারছেন না, কিছু করতে পারছেন না, তারা আপনাকে 5,000 করে টাকা দেয়। হ্যাঁ, জি জি এই ঘটনাটা সবার জন্যই ঘটছে। আর রিসেন্টলি যেটা করেছে 2 লাখ পর্যন্ত, 2 লাখ টাকা যাদের তাদেরকে দিচ্ছে। তাহলে এই টাকাটা জি কি, যে এখানে তো আমার কোনো ধরনের কোনো অ্যাসেটের কোনো কিছু বৃদ্ধি পায়নি। আমার এফডিআর ওইটাকে আমি ক্লোজ দেখিয়ে আমি এইটাকে আমি কি করব, আমি এখানে ব্যাখ্যা আমার আগে থেকে তৈরি করে থাকবে, সেটা হলো যে এফডিআর ইনক্যাশমেন্ট। দেন আমি ইনক্যাশমেন্টের টাকাটা আমি ব্যাংকে ডিপোজিট করেছি, করে সেই টাকাটা আমার কি হয়েছে, আবার নতুন একটা এফডিআর হয়েছে। আমার অ্যাসেটের কোনো বৃদ্ধি হয়নি, সেটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না। স্টেটমেন্টটা নিয়েছি, তো তারা আমাকে যখন লাস্ট পেমেন্টটা শেষ হয়েছে, মানে টোটালটা একদিনই দেখিয়েছে ক্যাশ হুম। তাদের সুবিধার জন্য। আমি তো ওই ডেটের পরেই টাকাটা আমার রেগুলার ব্যাংকে জমা ক্যাশ করেছিলাম আর কি, কোনো যেটা সমস্যা আমার নেই, এইটা আর কি। তো কোনো সমস্যা এখন ওই স্টেটমেন্টটা এখন তো নতুন নিয়মে তো আর স্টেটমেন্ট তো আর আপলোড করতে হচ্ছে না, শুধু রেফারেন্স আহ, দিলেই ব্যাংক ডিটেলস। না না না, স্টেটমেন্টের প্রয়োজন নেই। ওখান থেকে কি কোনো ইন্টারেস্ট পেয়েছেন ওয়েবডেট থেকে? জি জি, ওটা থেকে ইন্টারেস্ট পেয়েছি। আচ্ছা, যদি ওগুলো আমি ওটা থেকে ইন্টারেস্ট পান তাহলে ওগুলোকে আপনি ইনপুট দিয়ে দেন, তাহলে আপনার জন্য সেফগার্ড হয়ে গেল, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা আমি এখন এনক্যাশ করেছি, এখন ওইটাকে আমি ফাইনাল ইয়ার এন্ড ভ্যালুটা 0 দেখাবো, এবং নতুন যে অন্য ব্যাংকে ক্যাশটা টোটালটা দিয়েছি সেখানে আবার নতুন করে যে একটু এফডিআর কম দেখাবেন অ্যামাউন্ট ফিনান্সিয়াল সেখানে। অ্যাসেটের আন্ডারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় ছিল আমার, মানে এটা আমাদের একটু আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল, সেটাতে বিল্ডিং এর কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু ওইখানে আসলে যে ম্যানুয়াল দেওয়া হয় তো, যিনি করেন তিনি অবশ্য আমরাও খেয়াল করিনি আগে, ওটা রয়ে গিয়েছে আর কি কনস্ট্রাকশন কথাটা। মানে আসলে আরো 3 বছর আগে কনস্ট্রাকশনটা শেষ হয়ে গেছে, তো আমরাও কোনো সমস্যা নেই, বাইরে আপনি এবার আছি। তুলে দিবেন, কনস্ট্রাকশন শব্দটা তুলে দিবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, তুলে দিলেই হবে। হ্যাঁ, জাস্ট ওইখানে কি কনস্ট্রাকশন শব্দটা তুলে দিবেন। ভ্যালু আপনি বা তুলে দিবেন যে আপনার ওখানে ভ্যালুটা বসাবেন, ধরেন আপনার 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট লিখে দিলেন, 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনি এটা কি করেছেন, এটা পারচেজড হয়েছে, তাই না? কনস্ট্রাকশন তো আর লিখতে পারবেন না, আপনি কি লিখবেন, পারচেজড। সো পারচেজ লিখে আপনার যে কনস্ট্রাকশন কস্ট হয়েছে সেই কস্টটা সেখানে বসিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, ওইখানে কস্টটা আগের বছর থেকে লেখা ছিল, শুধু রানিং কনস্ট্রাকশনটা ছিল, মানে হ্যাঁ, 2 বছর 3 বছর আগেই শেষ হয়ে গেছে। আমরা ভাড়াও ওকে, ট্যাক্স দিচ্ছি ভাড়ার জন্য। তো এখন তাহলে আমরা ওইটা ওই বিল্ডিং আর কি, হ্যাঁ 5 তলা, টোটাল 5 তলার স্কোয়ার ফিটটা যোগ করে লিখে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ লিখে দিলে হবে, বাট মাথায় রাখবেন এটার জন্য পিডব্লিউডি রেটের কাছাকাছি হয়, যেটা নিয়ে আমরা আগেই বলেছি, আচ্ছা কনস্ট্রাকশন কস্টের জন্য পিডব্লিউডি রেট থেকে বেশি হয়। আচ্ছা, আর আরেকটা আমরা আগেই শুনেছিলাম ওই যে গোল্ডের ব্যাপারে, যেটা গিফট আকারে পেয়েছিলাম আমার বিয়ের সময়, সেটার ভ্যালুটা বেশ, আমার এখানে লেখা ছিল আননোন ম্যানুয়ালটাতে। লেখা আছে, আপনি ওটা আননোনে রেখে দেন, গিফট আকারে রেখে ওটা এখন 0 রেখে দেন। 0 লিখতে হচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি 0 রেখে দেন, কোনো সমস্যা নেই। তো লেখাটা গিফট হিসেবে আমরা তুলবো। হ্যাঁ হ্যাঁ, গিফট আকারে, যেহেতু এটা ফাইলে আপনার বিয়ের গিফট আকারে লেখা ছিল, গিফট আকারে রেখে দেন। ওটা বললাম আচ্ছা যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে বিশাল প্রবলেম, ইনহেরিটেন্সের ক্ষেত্রে সাধারণত মানুষ মারা না যাওয়া পর্যন্ত এটাকে ইনহেরিটেড হিসেবে আনা যায় না। হ্যাঁ, কারণ মা জীবিত অবস্থা থেকে অবস্থা যদি আপনাকে দেয় তাহলে কিন্তু ওটা ইনহেরিটেড না, দিস ইজ কল্ড গিফট। তাহলে দুইজনের আচ্ছা, ফাইল এটাকে প্রদর্শিত থাকতে হবে, তাই না? সো জি আপনি জি এটাকে জি। গিফট আকারে রেখে দেন। আর একটা বিষয় একজন আলাপ হয়েছে শুনলাম, যে ডিভিডেন্টের ব্যাপারটা যেটা বললেন, হ্যাঁ, ওইটা যদি আমি কালেক্ট করতে পারি তাহলে কি ওইটা ওই অ্যাসেটের ওইখানে দিয়ে যে আমরা যে লিখতেছি অ্যাসেট যে না, টাকাটা। ওটা হচ্ছে ইনকামের আন্ডারে আর কি, আপনার হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেটের আন্ডারে ডিভিডেন্ডটাকে আপনি দিয়ে দিতে পারবেন, এবং ওটাকে আপনি ক্লেম ট্যাক্সটাকে আবার ট্যাক্সের ইনপুটটাকে আপনি গিয়ে দিবেন নিতে। কারণ ওখানে কোম্পানি আপনি যখন ডিভিডেন্ড ইনকামে দিচ্ছেন এটা নিয়ে কোনো সমস্যা নাই, যখন আপনি ট্যাক্স ক্লেম করতে যাবেন তখন কোম্পানির নাম লাগে, তারপরে চালান নাম্বার লাগে, সবকিছু লাগে। আচ্ছা, চালান নাম্বারটা কালেক্ট করতে হবে মানে। হ্যাঁ, না ওরা সার্টিফিকেট দিলে চালান নাম্বার সেখানে দিয়ে দেয়। আচ্ছা, আমি সার্টিফিকেট নিয়েছিলাম, কিন্তু ওরা মানে ট্যাক্স কেটেছে সোর্সে সেগুলো লিখে দিয়েছে, কিন্তু চালান নাম্বারটা দেয়নি। ও, তার চালান নাম্বারটা, যদি চালান নাম্বার না পান চালান নাম্বারের জায়গায় রেফারেন্স নাম্বার যেটা পেয়েছেন ওটা লিখে রেখে দেন, সমস্যা নেই, বিকজ ইউ হ্যাভ আচ্ছা, দ্য সার্টিফিকেট। জি জি জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা ছোট ছিল, সেটা আমার যেগুলো যেগুলো মানে সব ফিল আপের পরে ফিগারটা নেগেটিভ আসতেছে, কিছু ফিগার ফাইনালি। নেগেটিভ তো আসা চলবে না, না, নেগেটিভ আসলে তো হবে না। নেগেটিভ ওইটা কি আসলে হবে না, নেগেটিভ। ক্যাশ ইন হ্যান্ড থেকে অ্যাডজাস্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ডটা শোনেন, ক্যাশ ইন হ্যান্ড আগে সবসময় 0 রাখবেন, ক্যাশ ইন হ্যান্ড আপনি বসাবেনই না, সব কাজ শেষ করবেন।
সব কাজ শেষ করার পরে যে ফিগারটা পাবেন ওইটা কপি করে নিয়ে গিয়ে বসিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ও আমি আগে বসিয়েছি, এখন না না না, ক্যাশ ইন হ্যান্ড আপনি নিষ্পত্তি বসাবেন না, নেগেটিভ দেখাচ্ছে। কারণ আপনারা যেভাবে ক্যালকুলেট করছেন ওইভাবে ক্যালকুলেট, যেমন আমরা যারা প্রফেশনালরা ক্যালকুলেট করি, আমাদের এক্সেল এবং এনবিআর এর সফটওয়্যার বোথ সেম দ্য সিমিলার। হ্যাঁ, এটাতে কোনো কিছু মানে পার্থক্য হবে না। বাট আপনারা যারা প্রফেশনাল এখনো পর্যন্ত বা হয়েছেন বা অতটা হয়ে ওঠেন নাই, তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে যে ক্যাশ ইন হ্যান্ডটাকে জিরো রেখে লাস্টে যেটা পাবেন সেটা নিয়ে গিয়ে বসিয়ে দেবেন। আচ্ছা, ওই লাস্টে যে ফিগারটা হবে ওইটা ওইখানে বসে তারপরে দেখবো জিরো আসে কিনা। হ্যাঁ, তখন জিরো চলে আসবে। লাস্টের যে ফিগারটা পার্থক্য হবে, ডিফারেন্স, ওই ডিফারেন্সটা নিয়ে আপনি ওখানে বসিয়ে দিলে তখন জিরো হয়ে যাবে। ওইটা কি প্লাস হবে অ্যামাউন্টটা, হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ হবে? ডেফিনেটলি ডেফিনেটলি, নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে আপনার ইনকাম বেশি, আপনার সরি আপনার সম্পদ বেশি, ইনকাম কম। সরি, বুঝতে পারিনি। মানে আপনার সম্পদের থেকে আপনার ইনকাম কম বা সোর্স অফ জি ফান্ড কম। হ্যাঁ, জি জি। তাহলে ওটা তো হওয়ার সুযোগই নেই। তাহলে সোর্স অফ ফান্ড হতে হবে, তাই না? ওটাকে পজিটিভ করতেই হবে, হতেই হবে। ওইটাই শো করছে, আমি ক্যাশ ইন হ্যান্ডটা তো প্রায় 5-এর উপরে ছিল, তো ওইখানে শো করছে ইনসাফিসিয়েন্ট বলছে আর কি। হ্যাঁ, ওই যে আপনি ক্যাশ ইন হ্যান্ড জিরো করেন, জিরো করার পরে তারপরে দেখেন কি হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ ইমান ইমাদ উদ্দিন, জি প্রশ্ন করেন ভাই। ইমাদ উদ্দিন শুনতে পাচ্ছেন ভাই? ওকে, আমি তাহলে এই ফাঁকে শামীম আহমেদ ভুঁইয়ার একটা অ্যান্সার দিই। সেটা হচ্ছে যে স্বর্ণে প্রদর্শিত মূল্য ছিল জিরো। এই কথাটা আমি বারবার বলেছি যে যখনই স্বর্ণ বিক্রি করবেন, এটা গিফট দেখান, ইনহেরিটেন্স দেখান, যা খুশি দেখান না কেন, এটা আদার ইনকামের আন্ডারে চলে আসবে এবং এটার উপর অবশ্যই অবশ্যই ট্যাক্স প্রদান করতে হবে। এটা আগের যারা প্র্যাকটিস করতো তাদের খুবই একটা ভ্রান্ত ধারণা যে স্বর্ণ বিক্রি করলে যেটা আসে তার উপর ট্যাক্স দিতে হয় না, গাড়ি বিক্রি করলে দিতে হয় না। কারণ ক্যাপিটাল অ্যাসেটের যে ডেফিনেশন আছে সেখানে বলা হয়েছে স্বর্ণ, গাড়ি, নিজের ব্যবহার করা গাড়ি, এগুলো ক্যাপিটাল অ্যাসেট হিসেবে হবে না। তো ক্যাপিটাল অ্যাসেট আকারে না হলে উল্টো আপনি আরো বিপদে পড়ে যাচ্ছেন। আপনাকে স্ল্যাব রেট, অর্থাৎ যদি টাকা প্রচুর হয় সেক্ষেত্রে আপনার 30% হারও ট্যাক্স দেওয়া লাগতে পারে। আর ক্যাপিটাল গেইন হলে একটু বাঁচার উপায় ছিল, 15% দিলেই হয়ে যেত। সো অবশ্যই আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে। এবং যেটা বলছি বারবার যে কোনো কিছুতে ট্যাক্স দিতে হবে না, এটা কোথায় পাবেন? ইনকাম ট্যাক্সের বইয়ে ষষ্ঠ তফসিলে পাবেন। ষষ্ঠ তফসিলে যদি থাকে সেখানে আপনার আছে, অথবা এসআরওর মাধ্যমে যদি ইনকাম ট্যাক্স অথরিটি বা গভর্নমেন্ট যদি এটাকে ট্যাক্স এক্সেম্পটেড করে সেক্ষেত্রে শুধুমাত্র এটা মাফ হবে। আদার দ্যান দিস কখনোই কোনো কিছু কোনো টাকাতে মাফ হবে না। মাথায় এটা একদম সিম্পলি এটা আপনি গেঁথে রাখেন যে ষষ্ঠ তফসিল এবং এসআরও এইখানে নাই, সো এটা নিয়ে কোনো মাপ নাই, আর কোনো কথা হবে না, ওটা ট্যাক্স হবে। আর কোনো হেডের আন্ডারে যদি না যায় ওটা চলে যাবে আর অন্যান্য সূত্রে আয়ের আন্ডারে চলে যাবে। ওকে স্যার ইমাদ উদ্দিন শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ইমাদউদ্দিন উনি আসতে আসতে আরেকটা বলে, আসিফ আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনার বাবার যেহেতু টিন নেয় ক্যাশ গিফট নিতে পারবেন কিনা। না, নিতে পারবেন না। ইনকাম ট্যাক্সের সরাসরি এবার উল্লেখই করে দিয়েছে, টেকার এন্ড গিভার বোথ মাস্ট হ্যাভ দ্য টিন নাম্বার। অর্থাৎ আপনার বাবা যদি আপনাকে গিফট করে অতি অবশ্যই ওনার টিন নাম্বার থাকতে হবে, শুধু বাবা না, যে কারোর কাছ থেকে নেন না কেন। তা আদার দেন দিস এটা আদার ইনকামের আন্ডারে চলে যাবে, স্যার এটা এছাড়াও অটোমেটিক্যালি ব্যাংকিং আপনার চ্যানেলে ট্যাক্সেবল হতে হয়ে হবে। যাবে। না, বাবার কাছ থেকে নিতে হলে বাবা মা ভাই বোন এক্ষেত্রে আর ব্যাংকিং চ্যানেল আর নাই, সেক্ষেত্রে শুধু টেকার এন্ড গিভারের ক্ষেত্রে উল্লেখ থাকলেও যথেষ্ট। কিন্তু যদি ওই ঘটনাটা ঘটে অন্য কারোর সঙ্গে, অর্থাৎ বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান এর বাইরে যদি গিফটের ইস্যু হয় সেক্ষেত্রে তো টিন নাম্বার থাকতেই হবে। পাশাপাশি 5 লাখের উপরে যদি গিফট হয় সেক্ষেত্রে এটা ব্যাংকিং চ্যানেলেও আসতে হবে। এবং সেই ব্যাংকিং চ্যানেল মানে এটা না যে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হতে পারে। আপনি যদি ওটা দিয়ে এফডিআর কেনেন সেটাও চলবে, ওটা দিয়ে যদি আপনি ক্যাশ ডিপোজিট হয় আপনার ব্যাংকে সেটাও চলবে। ব্যাংকিং চ্যানেলের ডেফিনেশন এখন আনা হয়েছে যে যে কোনো একটা ব্যাংকিং প্রুফ, ফিনান্সিয়াল অ্যাসেট বৃদ্ধি দেখান, সো ওটা হলেও চলবে। কিন্তু টেকার এন্ড গিভারের জন্য 3 নাম্বার মাস্ট, 3 ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা স্যার, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। তারেক ভাই শুনতে পাচ্ছেন? আমি একটু বলি, একটু পয়েন্ট অফ অর্ডার বলি। হ্যাঁ স্যার, আপনি বলতেছিলেন যে মাত্র টেকেন আর গিভার ক্ষেত্রে 5 লাখ টাকা উপরে গেলে দিতে হবে। আমি তো জানি 5 টাকা নিচে গেলে একটি 3 নাম্বার না দিলেও মনে হয়।
আমি তো না না জানি 3 স্যার। নম্বর কে বলছেন ম্যান্ডেটরি, প্লিজ? 3 নম্বর ম্যান্ডেটরি, 3 নম্বরে আমার নাম কোনো মাপ আসাদ, নাই। আমার নাম আসাদ। জি আসাদ ভাই। না 3 না নাম্বার কিন্তু স্যার ম্যান্ডেটরি, 3 নাম্বার লাগবে। না আমি দেখলাম যে ট্যাক্সি ধরে একটা লেখা আছে যে ওখানে দেখলাম যে যদি কোনো নিজে নিজে রক্ত কেউ হয় বা ভাই বোন হয় বাবা মা হয় সেক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত নাকি অ্যালাউবল, এটা লেখা আছে দেখলাম না আমি না তখন ভাই না আমি বোনের না ট্যাক্সি বাইরে না স্যার তো না না বললোই। না 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 দেখেন, ওটার ক্ষেত্রে বলা আছে যে 5 লাখ টাকা অ্যালাউবল, সেটা হচ্ছে নন ব্যাংকিং চ্যানেল, অর্থাৎ ব্যাংকিং চ্যানেল ছাড়া আপনি ওই গিফটটা নিতে পারবেন, কিন্তু 3 নাম্বার থাকতে হবে, অর্থাৎ যে দিচ্ছে তাকেও সেটাকে উল্লেখ করতে হবে তার রিটার্নে। এই বছর এটাকে একদম ক্লারিফাই করে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ টেকার এবং গিভার দুজনেরই আপনার রিটার্নে এটা প্রদর্শিত থাকতে হবে, সেটা 5 লাখ হোক, 1 লাখ হোক, 50 লাখ হোক, 5 কোটি হোক। ওকে। আর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের ভিতরে এক্ষেত্রে কোনো ব্যাংকিং চ্যানেলের কোনো প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র দুইজনের ফাইলে ডিক্লারেশন থাকতে হবে। জি তারেক ভাই আপনার কাছ থেকে তাহলে প্রশ্নটা নেই। জি তারেক ভাই আসসালামু আলাইকুম শুনতে স্যার। পাচ্ছেন? খুব ভালো লাগতেছে স্যার আপনাদের সেশনটা। এরকম কোশ্চেন আনসার সেশনটা আসলে শিখা যায় ভালো। লেকচারের চেয়ে এটা ভালো আমি মনে করতেছি। তো আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে। আমার একটা জি কোশ্চেন ছিল যে ডেভেলপার আর ল্যান্ড ওনারের মধ্যে যে সাইনিং মানির বিষয়টা থাকে। তো এই সাইনিং মানিটা আমি যতটুকু জানি ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী মেবি 15 বা 16 না স্যার ধারা। ওইটা অনুযায়ী একটা 115 এই 115 জি 115 জি 115 ধারা অনুযায়ী টিডিএস দিতে হয়। তো টিডিএস 15%। তো বাকি টাকাটা যে তিনি পাবে এটা কি তাকে তো দেখাই দিতে হবে না স্যার এটা ইয়াতে অ্যাসেটে তার? হ্যাঁ, আচ্ছা দেখেন, যখন সাইনিং মানিটা জি হয় স্যার। এটা ডেভেলপার কোম্পানির ক্ষেত্রে তাকে কিন্তু এটাকে টিডিএস করতে হচ্ছে। হ্যাঁ, টিডিএস তো জি সে স্যার। করলো। এখন এই টিডিএস এর জি স্যার। বেনিফিট যখন এটা আপনার ব্যক্তি ফাইলে আসবে, যে সাইনিং মানিটা পাচ্ছেন, সেই সাইনিং মানির উপরে তো আপনাকে পুরোটা এটা ট্যাক্সেবল হয়ে যাবে এবং এটা আপনাকে পুরোটা ট্যাক্স দিতে হবে, এবং এই 15% যেটা দিয়ে এসছেন এইটার আপনি কি করতে পারবেন, ক্লেম করতে পারবেন। হ্যাঁ, ও বাট আই এটা সি। আপনাকে অবশ্যই ট্যাক্সেবল হবে আর কি। বিষয়টা এমন না যে ট্যাক্স ও আর দিতে হবে না, ট্যাক্স দিতে হবে। ওইটার উপর আবার ট্যাক্স দিতে হচ্ছে। হ্যাঁ, নরমাল স্ল্যাবে এখানে ট্যাক্স নাকি দিতে হবে। একটা বলা আছে যে এটা নরমাল স্ল্যাবে, কিন্তু এটা নাকি ফাইনাল সেটেলমেন্ট হইলে কি স্যার এটা না, যদি ফাইনাল টিডিএস সেটেলমেন্ট না না এগুলোর ভিতরে নেই। ফাইনাল সেটেলমেন্ট আমি আপনাকে বলি, ফাইনাল সেটেলমেন্ট কয়েকটাতে হয়। সেটা হচ্ছে জমি বিক্রিতে, যেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির টু জি স্যার। ব্যক্তি যখন জমি বিক্রি হয়, সেটা হচ্ছে জমি বিক্রিটা হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট হয়। আর একটা হচ্ছে জি ক্যাশ স্যার। ইনসেনটিভ যদি পায়, অর্থাৎ গার্মেন্টস সেক্টরে জি যে ক্যাশ ইনসেনটিভটা পাচ্ছে, এটা হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট হয়। আর একটা ফাইনাল সেটেলমেন্ট হয়, সেটা হচ্ছে যদি কোনো গভর্নমেন্ট যদি ল্যান্ড অ্যাকোয়ার করে থাকে, সে ল্যান্ড অ্যাকোয়ারের যে ক্ষতিপূরণটা দিচ্ছে, সেই ক্ষতিপূরণের যে টিডিএস করে রাখছে, সেটাই হচ্ছে জি ফাইনাল স্যার। সেটেলমেন্ট। এর বাইরে যে দুইটা আছে, ওই দুটো আপনাদের জন্য প্রযোজ্য না, আপনাদের জন্য এই 3টা প্রযোজ্য। আচ্ছা স্যার আমার আরেকটা কোশ্চেন আছে। আমরা সাধারণত অনেকে এখন ক্রেডিট কার্ড নেই, তো ক্রেডিট কার্ডে একটা ট্যাক্স ইয়ারের শেষে যে হয়তো বা আউটস্ট্যান্ডিং থাকে, তো এটা কি লাইবিলিটি হুম, সাইডে শো করতে হবে? অবশ্যই এক্ষেত্রে সরাসরি বলে দেওয়া আছে, ক্রেডিট কার্ডে যেটা আছে সেটা আপনাকে অবশ্যই আপনাকে প্রদর্শন করতে হবে। শুধু সিম্পলি এটুকু বলি, মেম্বার অফ পার্লামেন্ট জি স্যার। নির্বাচনে অনেকের ক্ষেত্রেই তার রিটার্ন বাতিল হয়ে গিয়েছে শুধুমাত্র ক্রেডিট কার্ডের এই জি অংশটুকু স্যার। না জি বলার স্যার। ফলে, কারণ এটা তার ক্লাসিফাইড আকারে সেটা গণ্য হয়ে চলে যায়। হ্যাঁ, জি তো স্যার। ক্লাসিফাইড আকারে গণ্য হওয়ার ফলে দেখা গেছে অনেকের ক্ষেত্রে এই নমিনেশনটা আটকে দিয়েছে। জি বুঝতে স্যার। পারছেন? স্যার স্যার আমাদের হাতে আর আরেকটা 10 বুঝছেন? মিনিট কোশ্চেন, সময় আছে, সো আমরা স্যার সেশনটা 10 আরেকটা মিনিট কোশ্চেন করতে আছে, পারবো। ছোট একটা কোশ্চেন। সেটা জি হলো যে আমরা আইটি 10 বিবি দিই, যাদের এটা একটা নির্দিষ্ট স্ল্যাবে পড়লেই দিতে হয় আইটি 10 বিবি। তো জীবনযাত্রার ব্যয় সংশ্লিষ্ট, তো অনেকে আগে দেখতাম যে এটা হয়তোবা সে এক্সক্লুসিভ জীবনযাত্রায় দিত। খুব কনজারভেটিভ ছিল, ব্যয়তে কনজারভেটিভ করে ক্যাশ ইন হ্যান্ডে বেশি দেখাইতো। হুম। তার পরবর্তীতে তার কোনো অ্যাসেট ক্রয় করলে তার সোর্স অফ ফান্ডটা লিগ্যালাইজ হয়ে যেত। তাহলে এখানে কি জীবনযাত্রার ব্যয়ের কি স্ট্যান্ডার্ড কোনো সূত্র আছে যে আমি আসলে ইনকাম আমার 5 লাখ টাকা, বাট আমি জীবনযাত্রা দেখাইলাম 50,000 টাকা, এরকম কি কোনো স্ট্যান্ডার্ডাইজ না না, কোনো বিষয় আছে 50,000 তো দেখানো তো সম্ভব না, তাই না? যেমন আপনি যদি 5 লাখ জি টাকা ইনকাম করেন, আপনি তো ঢাকা শহরে যদি বসবাস করেন পরিবার সহ, জি বা স্যার। আপনি জি মেসে স্যার। থাকেন, আপনার পরিবার গ্রামে থাকে, তাহলে মেসে থাকলে একটা মেস জি ভাড়া স্যার। আছে 5,000 টাকা, আপনার যাতায়াত আছে, আপনার জি খাওয়া স্যার। আছে, আপনি পরিবারকে পাঠাচ্ছেন। জি তো স্যার। আপনি 5 লাখ টাকা হলে কিন্তু আপনার 4 লাখ টাকা খরচ হয়ে যায়। জি হ্যাঁ, স্যার। তো আপনি 50,000 টাকা যদি আপনি দেখেন, আসলে ওইটা কোন স্ট্যান্ডার্ড হলো না। স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে কি, আপনি যে এরিয়ায় বসবাস করছেন সেই অনুযায়ী আপনার ট্রু যেটা করছেন, স্ট্যান্ডার্ড অফ লিভিং ওটাকে বলা হয় যে ট্রু যেটা করছেন। যেমন ধরেন একটা ব্যক্তির গাড়ি আছে, তো গাড়ির ক্ষেত্রে কি বলা হয় জি যে স্যার। ওই গাড়ির ক্ষেত্রে তো কমপক্ষে 3 লাখ টাকা গাড়ির পেছনে খরচ আছে, তেল এবং ড্রাইভার খরচ।
তাহলে রাইট তার স্যার, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী তার অন্যান্য খরচগুলো বেশি হবে, তাই না? যার গাড়ি নাই রাইট তার এবং যার গাড়ি আছে তার দুইজনের তো সেম স্ট্যান্ডার্ডে তাদের লাইফ স্ট্যান্ডার্ড হবে না। তো ওটাকে বলা হয় স্ট্যান্ডার্ড অফ স্যার। লিভিং অর স্ট্যান্ডার্ড অফ লিভিং কস্ট। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল, আমি 5 সেকেন্ডে করতেছি। সেটা হলো যে আমরা এই যে একটু কিছুক্ষণ আগে অনেক আলোচনা হয়ে গেছে যে অ্যাডভান্স, অনেকে আসলে একটা ফ্ল্যাট বুকিং দিছে, অ্যাডভান্স দিয়ে দিছে, কিংবা পুরা পেমেন্টটাই করে দিছে, এখনো রেজিস্ট্রেশন করে নাই। তো এতদিন তো সে অ্যাডভান্স হিসাবে দেখাইছে ট্যাক্স কে এসএস এর দিকে, যখন রেজিস্ট্রেশন হবে তখন তার করণীয় কি? রেজিস্ট্রেশনটা হয়ে গেলে অ্যাডভান্সের জায়গায় সরে যাবে, সরে গিয়ে এটা দেখেন, অ্যাডভান্স বলেন আর জি পারচেজ বলেন বোথ কেসে কিন্তু জি স্যার, নন এগ্রিকালচারের আন্ডারেই আছে। ওখানে কিন্তু রাইট অ্যাডভান্স স্যার। নামে কোনো হেড নাই। হ্যাঁ, ওখানে কি আছে? আচ্ছা, নন এগ্রিকালচার অ্যাসেট। আপনি নন পার্টিকুলারলি কি এগ্রিকালচার। লিখছেন? অ্যাডভান্স লিখতেছেন। তো এখন ওই জি স্যার, ওই জায়গাতে কি করবেন? অ্যাডভান্সের পরিবর্তে এবার অ্যাসেটের বর্ণনা দিয়ে দিবেন যে আপনি এই অ্যাসেটটা জি পারচেজ স্যার। করে ফেলেছেন, ফিগার ওইটাই আছে। অ্যাডভান্সের জায়গায় শুধুমাত্র ওই অ্যাসেটের 1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনেছেন, বাড়ি ধারাতে, বসুন্ধরাতে, ওই কথাগুলো অ্যাডভান্সের জায়গাটা উল্লেখ করে দিবেন। তাহলেই স্যার আর আমাদের কিছু হাতে করার একটু প্রয়োজন নাই। স্যার একটু সময় থ্যাংক ইউ স্বল্পতার ভেরি কারণে মাচ। একটু ছোট করে নিচ্ছি। স্যার সেকেন্ড প্রশ্নে মানে পরবর্তী প্রশ্নে যাই, সেটা হচ্ছে ওমর ফারুক। আপনি প্রশ্ন করেন, আপনি অলরেডি করছেন মনে হয়। হ্যাঁ, মানে অবসর কথা আসসালামু বলছি। আলাইকুম। জি, আমি প্রশ্ন করেছিলাম। জি আমি দুইটা প্রশ্ন, একটু ছোট করে দুইটা প্রশ্ন করব। সেটা হচ্ছে রেন্ট ফ্রম ইনকাম, এসে ভাড়া ক্ষেত্রে যে ভাড়া থেকে যদি আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয়, সেক্ষেত্রে এটা কি এনবিআর কোনো প্রশ্ন করবে কিনা? যেমন এখানে আমার আমি একটা ফাইল আমার অফিসের কলিগের, ওনার ইনকামের চেয়ে ওনার লোনের যে ইন্টারেস্ট এটা বেশি দেওয়া। সেক্ষেত্রে এখানে ওনার ইনকামের যে হেড গুলা, ওইখানে বাড়ি ভাড়া থেকে ইনকাম ওইখানে মাইনাস ফিগার শো করছে। এই ক্ষেত্রে কি ওনার অন্য একটা খাতে, বেতন খাতে আয় আছে, সেক্ষেত্রে ওই বেতন খাতে আয় থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিছে। এই ক্ষেত্রে এনবিআর হ্যাঁ, কোনো প্রশ্ন করবে কিনা, সেটা হচ্ছে একটা আমার প্রশ্ন। আর হচ্ছে ওই যে ওনার হোম লোন আছে, হোম লোনটা উনি কত বছর পর্যন্ত ইন্টারেস্ট ক্যারি করতে পারবে? এখান থেকে অ্যাডজাস্টেবল, ভাড়া থেকে অ্যাডজাস্ট করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে সিকিউরিটিজের বিনিয়োগ। এটা আসলে সিকিউরিটিজ বিনিয়োগের ক্ষেত্রে, সিকিউরিটিজ বিনিয়োগের এটা কি সীমাটা কতটুকু? আর হচ্ছে এটা প্রত্যেক বছর যে বিনিয়োগ বিনিয়োগ কোনটা আসবে ইয়েতে রেয়াতের ক্ষেত্রে? আর হচ্ছে IT10B-তে আমার কোন অ্যামাউন্টটা যাবে, যেটা আমার কারেন্ট যে ভ্যালুটা থাকবে ওইটা যাবে, নাকি একটু যদি বলে দিতে। আচ্ছা, জি স্যার। আপনি প্রথমত জিজ্ঞাসা করেছেন যে আপনার বাড়ি ভাড়া যেটা আছে, বাড়ি ভাড়া থেকে আপনার কি হয়েছে, যেটা হচ্ছে অফসেটের ইস্যুটা। হ্যাঁ, এখন জি দেখেন, এই অফসেটের ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ডের ক্ষেত্রে আমি একটু, মনে হয় আমি একটু ভুলে গেছি, ক্যারি ফরওয়ার্ডটা আমি একটু দেখে নিই, এর ফাঁকে আমি অন্যটা আলোচনা করতে থাকি আর কি। একটু দাঁড়ান, আমি একটু ক্যারি ফরওয়ার্ড, একটা লস ক্যারি ফরওয়ার্ড তো বাড়ি ভাড়াটা। ওকে, এখন ইন্টারেস্টিংলি দেখেন যে বাড়ি ভাড়ার সমন্বয়ের এই স্কোপটা আর নাই। ওকে, কিন্তু স্যার, রিটার্নে যখন উনি ফিল আপ করে, কিন্তু ওইখানে মাইনাস দিয়ে সেটা কিন্তু ওনার অন্য ও, অন্য হ্যাঁ, খাতের থেকে সেটা অ্যাডজাস্ট করে নিছে। অ্যাডজাস্ট করে নিচ্ছে, অ্যাডজাস্ট করে, ওইটা অ্যাডজাস্ট করে নিচ্ছে হচ্ছে আপনার অ্যাসেট এবং লায়াবিলিটিতে, কিন্তু তার আয়টাকে কমাচ্ছে না। হ্যাঁ, আপনার মানে ট্যাক্সটাকে কমাবে না। না, কমাচ্ছে স্যার, ওইটা আমি দেখছি স্যার, ফাইলটা আমি নিজেই দেখছি, ওইটা কমাচ্ছে স্যার। সেক্ষেত্রে আয় এখানে কমাচ্ছে না, আমার আয় প্রশ্ন। কমাচ্ছে না। ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ করতে পারবে। সেটা হচ্ছে যে ক্যারি স্যার ফরওয়ার্ড এটা ক্ষেত্রে অ্যাডজাস্ট করতেছে, এটা ক্যারি করতে পারবে, ফরওয়ার্ড হবে সমন্বয় না করতে স্যার। পারবে। আর 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 অ্যাডজাস্টের দেখেন ওখানে করে নিচ্ছে। এই অ্যাডজাস্ট করার পরেও যদি আপনার কোনো ফিগার থেকে থাকে, সেক্ষেত্রে 6 ইয়ার্স পর্যন্ত এটা ক্যারি ফরওয়ার্ড করা যায়। লোনটাকে ইউজুয়ালি 6 ইয়ার্স পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যায়, কোনো সমস্যা নেই। ওটা আমি আচ্ছা একটু আচ্ছা, রিচেক করলাম যে 6 ইয়ার্স আগেও ছিল, এটা এখন আছে কিনা, এখনো 6 ইয়ার্সই আছে, কোনো সমস্যা নেই। মানে 6 ইয়ার্স পর্যন্ত করা যখন যাবে। মানে লোন ক্রিয়েশন থেকে শুরু করে একদম 6 বছর পর্যন্ত আমি এটা লোনের না ইন্টারেস্ট না আমি না, এখান থেকে ধরেন অ্যাডজাস্ট আমার করতে এই পারবো। বছরের ইন্টারেস্ট, আমি এই বছর সহ পরবর্তী 5 বছর এটা আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। গত বছরেরটা তাহলে 5 বছর হবে, তাই না? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 6 বছর, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 6 বছর।
তাহলে পরের বছর গিয়ে আমার এটা কয় বছর নিতে পারবো? 4 বছর। পরের বছর গিয়ে এটা আমি নিতে পারবো 3 বছর, কিন্তু ওই বছর এটা আবার নিতে পারবো পরের 6 বছর। বুঝতে পারছেন? স্যার তাহলে এখানে ইন্টারেস্ট আমার আসছে হচ্ছে 3 লাখ টাকা। 3 লাখ টাকা হুম। আমার ইনকাম হয়েছে বাড়ি ভাড়া থেকে, আমি পাইছি 2,90,000 টাকা। তাহলে আমার এখানে 10,000 টাকা অলরেডি আমার বেশি পেড করা আছে। আমি তো হ্যাঁ টাকাটা আমি কি ইন্টারেস্টে এখানে কি পুরোটা দেখাতে পারবো না এবছর? হ্যাঁ হ্যাঁ, আপনি পুরোটা দেখাবেন, দেখবেন ও নিজে আপনাকে অটোমেটিক্যালি ওটাকে ক্যারি ফরওয়ার্ড করে দিয়ে দেবে। জি জি, বুঝতে পারছি। জি স্যার। আর আরেকটা জন্য কি জিজ্ঞেস করেছেন? সিকিউরিটিজ মানিটা স্যার, ওই যে আমাদের শেয়ার আচ্ছা, ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ এর ক্ষেত্রে যেটা স্টক আছে, দেখেন এক্সচেঞ্জ। সঞ্চয়পত্রের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে সর্বোচ্চ ইনভেস্ট করা যায় 5 লাখ অ্যালাউবল। আপনার তো আপনার সঞ্চয় অধিদপ্তর যে লিমিট দিয়েছে সেই লিমিট তো আছে, বা সর্বোচ্চ করা যায় 5 লাখ পর্যন্ত, এটা রিবেটের জন্য। আর অ্যাসেট আপনি বসাবেন আপনার টোটাল যে ফিগারটা রয়ে গেছে সেটা। আপনি এই বছরে 5 না লাখ স্যার করেছেন, বাট স্যার বিগত সরি বছরে স্যার, আপনার আমি একটু সঞ্চয়পত্র বলি, সম্পর্কে বলি নাই স্যার, আমি বলছিলাম হচ্ছে স্টক মার্কেট। ও ডিএসইতে স্টক আমার কিছু মার্কেটের কোনো ইনভেস্টমেন্ট। লিমিট নেই। স্টক মার্কেটের আনলিমিটেড পর্যন্ত ইনভেস্টমেন্ট করা যায়। হ্যাঁ, যেমন আপনি যদি এই বছরে 2 লাখ করেন, গত বছরে 2 লাখ ছিল, তাহলে এই বছরে দেখাবেন 2 লাখ টাকা। আর আপনার অ্যাসেটে গিয়ে এটা হিট করবেন 4 লাখ টাকা, কারণ আপনার কিউমুলেটিভ 4 লাখ। আবার যদি এখান থেকে কোনো সেল করে ফেলে, তাহলে যদি ধরে নিন 1 লাখের সেল করে ফেলেছেন, তাহলে আপনি হিট করবেন গিয়ে অ্যাসেটে গিয়ে 3 লাখ টাকা। এটা হ্যাঁ, কি স্যার স্যার এখানে প্রয়োজন যে কাজটা আছে পারচেজ সেটা। ভ্যালুটাই? জি স্যার, এখানে কি পারচেজ ভ্যালুটাই যাবে নাকি? পারচেজ ভ্যালু নট মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু কনসিডার হয় যখন এটা সেল হয় তখন। স্যার এটা রিপোর্ট পাওয়া যায় কত টাকায়? এই অনুযায়ী ভাবে বললো যে কিসের উপর শেয়ার করে কতটা রিপোর্ট পাওয়া যায়? যেমন বললো সঞ্চয়পত্র 5 রিবেট লাখ টাকা 15%। এলাকাবল। 5 লাখের আপনার 15% টোটাল? 15%, না না, 75,000 টাকা টোটাল আপনি শেয়ার, ট্যাক্স মাফ পাবেন। টোটাল শেয়ারে কি 15% রিবেট পাবো? হ্যাঁ, ধরেন আপনি 10 লাখ করেছেন, 10 লাখের উপর আপনি পাবেন হচ্ছে 15 লাখ টাকা। আচ্ছা, তার মানে টোটাল ইনভেস্ট 15% 15%। শেয়ারের না, উপরে। আরেকটা কন্ডিশন আছে, আইদার 15% or 3% অফ দ্য ট্যাক্সেবল ইনকাম। আপনার ট্যাক্সেবল ইনকাম যদি আবার হয় 3 লাখ টাকা, তাহলে পাবেন আপনি 3 লাখের 0.3% হচ্ছে 9,000 টাকা পাবেন। ওকে, তিনটার মধ্যে যেটা কম। যেটা কম, জি স্যার। অথবা তাহলে 20 আমরা লাখ টাকা, পরবর্তী, হুইচএভার ইজ লোয়ার। জি স্যার, আমার মনে হয় প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। নাহিদ, নাহিদ ভাই আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। ওয়াইফের এইবার চিঠি ক্রিয়েট করছি, যেখানে ওনার কোনো ইনকাম নাই, উনি হাউস ওয়াইফ, কিন্তু একটা জমির শেয়ার ক্রয়ের জন্য ওনার ইতিনটা করতে হয়েছে। এখন ওনার আবার আমি হলো ওনার হচ্ছে মহারণা বাবদ কিছু টাকা দিছিলাম 2 লাখ টাকা, ওটা হলো গত বছর গত ইন্টারভিয়ারে 2 লাখ টাকার এফডিআর করছি, যেখানে ইন্টারেস্ট ইনকাম আসছে 12,000, আবার ট্যাক্স কেটে রাখছে মনে করেন 1,500 টাকা। আর ওনার কিছু 5 ভরি গহনা আছে। তাহলে ওনার আমি এই ট্যাক্স রিটার্ন কিভাবে ফিল আপ করবো? এই ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে খুবই সহজ। আপনি যেটা দিয়েছেন, আপনার এই বছরে যা সম্পদ আছে সবগুলোকে অ্যাড করে দিবেন, দিয়ে আপনার যে টাকাটা আছে সেই টাকাটা আপনি বসিয়ে দিবেন মানে সারা জীবনের সঞ্চয় হিসেবে, হ্যাঁ, অন্যান্য প্রাপ্তির ঘরে। এটা যখন আপনি অ্যাসেট IT10 বি যখন ফিল আপ করতে যাবেন, সেখানে দেখবেন যে এখানে একটা উল্লেখ করা আছে যে অন্যান্য প্রাপ্তির ঘরে দিয়ে দিবেন। সেখানে লিখে দিবেন মহারণার টাকা, বিয়ের গিফটের টাকা, বাবা মার কাছ থেকে বিগত বছরের উপহার, সংসার বাঁচানো, এইসব বাবদ ধরেন আপনি দিয়ে দিলেন 10 লাখ টাকা, দিয়ে এটা আপনাকে ক্লেম করে নেবেন। আর ওনার টিডিএসটা উল্লেখ করতে হবে, ব্যাংক যে টিডিএস কাটছে এফডিআই এর উপর, এফডিআই তো উল্লেখ হ্যাঁ করবো। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো তো উল্লেখ করবেন, এগুলো আয় হিসেবে উল্লেখ করবেন, আপনার টিডিএস আকারে উল্লেখ করবেন, করে এগুলোকে ক্লেম করে নেবেন। এটা অবশ্যই আপনার উল্লেখ করবেন। কিন্তু ওনার মিনিমাম ট্যাক্স প্রযোজ্য হবে না, তাই তো, যেহেতু ইনকাম না নাই। না না, আপনার মিনিমাম ট্যাক্স প্রযোজ্য হতে হলে মেয়েদের ক্ষেত্রে 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম হতে হবে। তাহলে স্যার ওটা কিছু যদি ক্লেম 4 লাখ হিসাবে টাকা ঠিক। পর্যন্ত 4 লাখ টাকা পর্যন্ত যদি ইনকাম হয়, সেক্ষেত্রে আপনি এটা পাবেন আর কি। মানে তখন আপনার 4 লাখ 1 টাকা হলে তখন আপনাকে ন্যূনতম ইনকাম 5,000, 4,000 বা 3,000 এটা দিতে হবে এলাকা ভিত্তিক। আর যদি না হয় সেক্ষেত্রে আপনার এটা দিতে হবে না। 4 লাখ হলে বা 4 লাখ নিচে হলে আর দিতে হবে না। আচ্ছা, আমরা অ্যাসেট এন্ড লায়াবিলিটি আদার্স রিসিপ্ট হিসেবে কোনগুলো দেখাতে পারি? যেগুলো দেখানো হয় সেগুলোর উপর তো ট্যাক্স প্রযোজ্য হয় না। সরি, এই বুঝিনি জাতীয় আপনার কথা। আইটেম আপনি বলছেন যে অ্যাসেট এবং লায়াবিলিটি পার্টে আদার রিসিপ্ট হিসেবে দেখাবেন। হ্যাঁ, তা
অ্যাসেট লায়াবিলিটিতে আমরা আদার রিসিপ্ট হিসেবে যেগুলো দেখাই ওটার উপর তো ট্যাক্স দিতে হয় না। না না এবং এটা এক্সাম্পল হিসাবে কোন কোন আইটেম হতে পারে আদার রিসিপ্টে দেখানো যায়? ওই যে আমি বললাম যে আপনার বিয়ের মহারণা, বাজার খরচ বাঁচিয়েছে, বাবা মার কাছ থেকে বিগত সময় পেয়েছে, বিয়ের সময় উপহার পেয়েছে, এগুলো মিলে আপনি একটা 10 লাখ 15 লাখ টাকা দিয়ে দিলেন, এক্সেসিভ দেওয়া যাবে না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে আচ্ছা, এবার আমি একটু কোচিং সেন্টারে পার্ট টাইম টিচিং করে আয় করলে তা কোন খাতে আয় হবে? কোচিং একটু 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 প্লিজ, কোচিং সেন্টারে পার্ট টাইম টিচিং করে আয় করলে এটা আপনার বিজনেস এন্ড প্রফেশনের আন্ডারে দেবেন। এক্ষেত্রে টিডিএস যদি কাটা থাকে তাহলে তো ফাইন, এটা একদম চোখ বন্ধ করে বিজনেস এন্ড প্রফেশনের আন্ডারে দিয়ে দিবেন। দানের ক্ষেত্রে 5 লক্ষ টাকা সীমা, সেকশন রেফারেন্স কত? দানের ক্ষেত্রে আপনার সেকশনটা হচ্ছে আপনার 67, এই সেকশনে আপনি 67 এর সাবসেকশন আপনার 13তে পেয়ে যাবেন এইটা। আর ট্রেড লাইসেন্সের টিডিএস কিভাবে ক্লেম করবো? ট্রেড লাইসেন্সের টিডিএস আপনার এই ক্লেম করবেন গিয়ে হচ্ছে আদার ট্যাক্স হিসাবে আপনার ওইখানে ক্লেম করলে ওখানে চলে আসবে আপনার ট্রেড লাইসেন্সেরটা। ওকে, আর সরকারি কর্মকর্তাদের গাড়ি অপচয় কিভাবে, সরকারি কর্মকর্তাদের গাড়ি অপচয় কিভাবে দেখাবেন? এটা যদি আপনার ব্যক্তিগত গাড়ি হয়, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে তো অবচয় নাই। হ্যাঁ, অবচয়টা অলওয়েজ অ্যাপ্লিকেবল ফর বিজনেস, এর বাইরে আর মানে আপনার ওই ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে অবচয় আসবে না। ওকে, হ্যাঁ, আরেকজন কি জন্য প্রশ্ন করতে চেয়েছেন বলেন। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। স্যার একটা ব্যক্তিগত গাড়ি আমার দাম ছিল 23 লাখ টাকা স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা আমি 5 বছর ইউজ করার পর বিক্রি করছি 18 লাখ টাকা। তাহলে আমাকে গাড়িটা মোটর ভেহিকল থেকে পুরোটা আউট করে দিতে হবে না স্যার? তা আমার যে 5 লাখ টাকা লস হলো সেই টাকাটা কোথায় দেখাবো আমি স্যার? আচ্ছা এবার আসি, আপনার অ্যাসেটের সাইডে ছিল 23 লাখ টাকা, এবার কি হলো? এটা আপনি বিক্রি করলেন 18 লাখ টাকায়। এখন আপনি তো ব্যাংকে আছে 18 লাখ টাকা, এখন 23 লাখ তো সরে গেল, তাহলে 5 লাখ কি হবে? এই 5 লাখটা দেখবেন যে আপনার ওই যে অ্যাসেটের উপরের দিকে আপনার বলা আছে যে, উপরের দিকে ঠিক বলবো না, আপনার আইটি10B অন্যান্য সরি মানে ব্যয়ের যে লিস্ট আছে, ব্যয়ের লিস্টের নিচে আপনার একটা অপশন দেওয়া আছে, সেখানে বলা আছে যে আইটি10B তে উল্লেখ করা হয়নি এমন কোন লস, ক্ষতি বা দান হাবিজাবি যা আছে, অর্থাৎ ওইখানে আপনি কি করবেন? ক্যাপিটাল লস বা লস ফ্রম সেলিং অফ কার ওইখানে বসিয়ে দিবেন 5 লাখ, মাইনাস ফিগার ওখানে অটোমেটিক্যালি চলে এসে আপনার ওই 23 থেকে ওই মানে 5 বাদ গিয়ে 18 হিটটা গিয়ে পড়বে আর কি। ওকে, এটা বুঝতে পেরেছি? 10BB তে দেখাতে হবে না স্যার? না না না, এটা হচ্ছে আপনার এই অ্যাসেট শিডিউলে আইটি10B তে, আইটি10B তে আইটি10B তে ওইখানে দেখবেন যে ওই উন্নয়ন মানে জীবন জীবিকার খরচের বাইরে প্রদর্শিত নাই এরকম একটা হেড দেওয়া আছে আর কি, ওই হেডে এখানে বসিয়ে দিবেন। কয় নম্বরে এটা স্যার? নাম্বার তো এটা তো মনে নাই, এটার শেষের দিকে পাবেন আর কি, লাস্টের দিকে পাবেন। আচ্ছা, লস গিফট এরকম একটা লেখা আছে দেখেন, গিফট ডোনেশন অথবা লস এরকম একটা শব্দ আছে, সো ওইটা খুঁজলে আপনি পেয়ে যাবেন। আইটি10BB, হ্যাঁ আইটি10BB, না আইটি10B তে হ্যাঁ আইটি10B তে কিন্তু এখানে লেখা থাকবে যে এক্সপেন্সেস এক্সেপ্ট আইটি10BB, ওইটা ওখানে 3টা লাইন আছে, ওখানে 3 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর লাইনে আপনি যে কোনো লাইনে বসাতে পারবেন। স্যার আপনাকে আমরা ভেরি in return a loss deduction and other expenses এই অংশে সম্ভবত এটা বসাতে হবে। ইয়েস other outflow থ্যাংক ইউ স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এতক্ষণ আমরা আলোচনা করলাম এবং স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আজকে আমাদের সেশনটার যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের অনলাইন একটা ক্লাস হয়েছে, ওই ক্লাসের
দুইটা ব্যাচ আমরা মূলত রান করছিলাম এবং দুইটা ব্যাচেরই যারা ছিল তাদের সবাইকে আজকে জয়েন করার জন্য অনুরোধ করা হয়েছিল যে তাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আজকে ডিসকাশন করা হবে। সাথে এটা আমরা ওপেন করে দিয়েছিলাম সবার জন্য, যাতে অন্যরাও আমাদের সাথে জয়েন করতে পারে। আমাদের সাথে অন্যরাও কিছুটা জয়েন করেছে, আমাদের ক্লাসের স্টুডেন্টই মূলত বেশি। সো আপনি আমরা এখন ক্লোজ করব। ক্লোজ করার আগে আপনি আমাদের জন্য যে অনলাইন রিটার্ন এই বছরই প্রথম আসছে, প্রথমবার পূরণ করার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রেখে পূরণ করা উচিত এবং আমাদের ক্লাসের যদি কোনো সাপোর্ট লাগে সেক্ষেত্রে আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি, সো এই বিষয়গুলো নিয়ে একটু ক্লোজিং টানার জন্য আপনাকে অনুরোধ করছি। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি একটা আমাদের মনে হয় ওই বিষয়গুলো যে প্রশ্নগুলো এসেছে সেই বিষয়গুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো যারা প্রথমবারের মতো রিটার্ন সাবমিট করবেন তাদের ক্ষেত্রে মানে বা প্রথমবার বলেন বা যারা আপনার রিটার্ন সাবমিট করে আসেন তাদের ক্ষেত্রে বলবো যে অনেকে যারা ব্যাংকের তথ্যগুলো গোপন করেছেন প্লিজ সেই তথ্যগুলো আপনি ডিসক্লোজ করুন, কারণ এনবিআর এর সবকিছু অ্যাড হয়ে যাচ্ছে। যদি কোনো সম্পদের তথ্য যদি আপনার আনডিসক্লোজ থাকে, গোপন না করে যদি বলে যে আপনি হয়তো বা না বুঝে করেন নাই, সেক্ষেত্রে আমি বলবো যে সেগুলোকে আপনারা অ্যাড করুন। এবং কোনো এফডিআর সঞ্চয়পত্র যে সকল কোনো কিছু আপনি ডিসক্লোজ করেন নাই, অ্যাড করেন নাই, সেগুলোকে আপনি অ্যাড করুন। এগুলোকে বাদ রাখবেন না, কারণ অনলাইনে যেগুলো আপনার তথ্য দিয়ে দিচ্ছেন, তথ্য দেওয়ার পরে যদি এটা অডিটে পড়ে এবং যেহেতু এখন সবকিছু আস্তে আস্তে এনবিআর এর সার্ভারে চলে আসে, গাড়ি থেকে শুরু করে এভরিথিং আপনার আমি রিসেন্টলি দেখতাম যে আগে পোস্ট অফিস যেটা করতো শুধুমাত্র সঞ্চয়পত্রের সার্টিফিকেট দিত, কিন্তু নতুন করে যেটা দেখলাম সঞ্চয়পত্রের সঙ্গে এফডিআরও চলে আসছে। অর্থাৎ অনেকে শুধু সঞ্চয়পত্র ডিসক্লোজ করতো, এফডিআর করতেন, এখন একই সার্টিফিকেট এফডিআর এ চলে আসছে। আমার এক ক্লায়েন্টের এরকম দেখলাম 40 লাখ টাকা উনি এফডিআর দেখান নাই, কিন্তু সার্টিফিকেটে চলে আসছে। হ্যাঁ, তার মানে কি আপনি আস্তে আস্তে এই জায়গাগুলো আপনার একটা সেন্ট্রাল ডেটাবেসের ভিতরে যখন চলে আসবে, ইউ ক্যান নট অ্যাভয়েড ইট ভেরি সিম্পলি। সো বেটার কমপ্লায়েন্স মেনটেন করে সবকিছুকে শো করে দিয়ে দেওয়াটাই, ধাপে ধাপে শো করে দিয়ে দেওয়াটাই উত্তম। এবং এক্ষেত্রে যদি কোনো কমপ্লিকেশন আপনারা ফেস করেন, সো ইউ ক্যান কাম টু আওয়ার চেম্বার ডিরেক্টলি অ্যান্ড আমাদের প্রফেশনাল সার্ভিস নিতে পারেন। অ্যাজ এ স্টুডেন্ট ডেফিনেটলি আপনাদের জন্য আমরা কিছু ডিসকাউন্ট দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ফিস। হ্যাঁ, আর ফিস তো আপনারা দিতে চাইবেনই, কারণ নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? সো সেক্ষেত্রে আমার মনে হয় কোনো দক্ষ অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে আপনার রিটার্নটা প্রথমবার সাবমিট করাটা খুবই খুবই উচিত, যাতে করে আপনার কোনো ভুল না হয়। কারণ এই যে ভুল, আমরা এই যে গাড়িতে যেমন পড়ি না, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই যে আপনার ঠিক একইভাবে আপনি ভুলটা করবেন একই কান্না চলে আসবে। এখন প্রশ্ন হলো আপনি ভাবতে পারেন আমি কেন পারবো না, কেন পারবেন না? আকাশ ভরা যত তারা, ইনকাম ট্যাক্সের তত ধারা। সুতরাং ওই ধারাগুলো কোথায় কি আছে, ওই খুঁটিনাটি গুলো আপনার পক্ষে খুঁজে বের করাটা খুবই খুবই চ্যালেঞ্জিং। সো এই খুঁটিনাটি গুলো জানার জন্য আমরা যারা লম্বা সময় ধরে সার্ভিস দিচ্ছি, লম্বা সময় ধরে এগুলো নিয়ে পড়াশোনা করছি, তাদের কাছে আসা আপনাদের জন্য উত্তম, যাতে করে প্রথমবার আপনি নির্ভুলভাবে যদি আপনি আপনার রিটার্নটা সাবমিট করতে পারেন, তাহলে কি হবে, ইন ফিউচার আপনার লাইফটা ভেরি স্মুথ হবে। আদারওয়াইজ ট্যাক্স অফিসে অ্যান্সার দিতে 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 আপনার জীবন শেষ, এবং দিন শেষে ট্যাক্স অফিসাররা নির্দয়ভাবে ওই আনএক্সপ্লেইনড এক্সপেন্স, আনএক্সপ্লেইনড ইনভেস্টমেন্ট এসব খাত দেখিয়ে আপনার হাতে বিশাল লিগালি, এমন না যে আপনার উপর জোর জবরদস্তি করে, ওগুলো লিগালি আপনার উপর ট্যাক্স ইম্পোজ করে দিবে। হ্যাঁ, কোনো বাঁচার উপায় থাকবে না। সো আপনারা যারা এই রিটার্নটা করবেন প্রপারলি করেন, অভিজ্ঞদের পরামর্শ নিয়ে করেন, এটা আমারই থাকবে। আর আপনারা ইউ আর এ মেম্বার অফ ইলয়ার্স, সো এনি টাইম আপনারা ইলয়ার্স এর ডোর ইজ ওপেন ফর ইউ। জাস্ট আপনি আপনার পরিচয় বলেন, আপনারা আমাদের সঙ্গে অ্যাড হয়ে যান। সো আমরা আপনাদেরকে সবসময় সকল ধরনের সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি। জি, থ্যাংক ইউ সবাইকে। তো সবাইকে ধন্যবাদ স্যার। আপনাকেও আপনি কি আমাকে একটু অ্যালাউ করবেন একটু লিভ নেওয়ার জন্য? জি স্যার, আপনি লিভ নিতে পারেন। সবাইকে আপনাকে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। যে সবাইকেও সবার জন্য ধন্যবাদ, সবাইকে জয়েন করার জন্য। আর আমাদের সেশনটা আজকে এখানেই শেষ করছি। সো আপনাদের হয়তো আরো অনেক প্রশ্ন ছিল, সবগুলো হয়তো নেওয়া সম্ভব হয়নি। সো আপনাদের অন্যান্য প্রশ্ন বা আমাদের ফেসবুক যেই গ্রুপটা আছে, সরি হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেটা ওপেন থাকবে। সো হয়তো সবসময় রিপ্লাই দিতে পারবো না, বাট আপনারা ওখানে প্রশ্ন করবেন, আপনারা নিজেদের ভিতরে ডিসকাশন করেন। সো ওখানেও আমরা ইনশাল্লাহ রিপ্লাই দিব। সাথে সাথে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অলরেডি সবার কাছে সম্ভবত আমার নাম্বার আছে। সো যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ থাকবে। তো সেই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আমাদের এই ক্লাসের লাইভ সেশনটা আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিব, সো ওইখান থেকে আপনারা দেখতে পারবেন।
সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম।